আচ্ছা, যেটা বললাম আমরা কানেকশন নিয়ে পড়তেছি। কানেকশন হইতে পারে রিভেট বোল্ট দিয়ে কানেক্টেড এবং ওয়েল্ডিং দিয়ে কানেক্টেড। তো আমরা আজকে পর্ব রিভেট বোল্ট নিয়ে কানেক্টেড মেম্বার গুলোর অ্যানালাইসিস কিভাবে করতে হয়। এই দুইটা টপিকসেই আমাদের সিলেবাসে বাকি আছে, মেজর দুইটা, আর একটা স্লাইটলি বাকি আছে, একটা এনার্জি রিলেটেড। তাহলে আমাদের টপিকস বাকি আছে মূলত তিনটা: রিভেট বোল্টের, ওয়েল্ডিং, আর একটা হচ্ছে এনার্জি রিলেটেড। আচ্ছা দেখো, এখানে রিভেট বোল্টের মধ্যে পার্থক্যটা দেখো। উপরেরটা হচ্ছে রিভেট, নিচেরটা হচ্ছে বোল্ট। রিভেট আর বোল্টের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে রিভেটে কোনো থ্রেড থাকে না। থ্রেড মানে তো বুঝছো? থ্রেড মানে বুঝছো? ফাটল। এই এই টাইপের যে খাস কাটা অনেকগুলো অংশ আছে না, এই অংশগুলো কিন্তু রিবেটে থাকে না, মানে কোনো কিছু পেঁচানোর অপশন থাকে না এখানে, বুঝতে পারছো? আর বোল্টে কিন্তু স্ক্রু টাইপের জিনিস থাকে যেটাতে নাট এবং বোল্ট টাইট করা যায়, মানে এটা থ্রেড করা থাকে বলে। এবং এটা ল্যাথ মেশিনে করতে হয়, এটা মেকানিক্যাল ডিপার্টমেন্টে জেনারেলি করে। তবে আমরা আমাদের নিজের হাতে করে আসছিলাম আমাদের ল্যাব। যদিও বুয়েটে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং করছিলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং ও আমাদের মেশিন শপ নামে একটা শপ ছিল। আমাদের নতুন সিলেবাসে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। নতুন সিলেবাসটা যদি আগামী সেমিস্টার থেকে চালু হয়, সেখানে হয়তো নতুন স্টুডেন্টরা পাবে। এবং সেটাতে আমরা এই থ্রেড গুলো নিজে থেকেই কাটছিলাম। দুইটা থ্রেডের মধ্যে পার্থক্য আছে। দেখো, আমরা জেনারেলি এটাকে বলা হয়, কি বলতে পারবা এটাকে কি বলা হয়? স্যার হেড। পুরোটা, মানে এইটা ছাড়া আর কি, যেটা ঘুরতেছে সেটা ছাড়া বাকি অংশটাকে কি বলা হয় কেউ বলতে নাট। পারবা? এটাকে নাট বলে, আর এটাকে বোল্ট বলে, নাট বোল্ট বলে আর কি। তাহলে নাটটাতে থ্রেডটা থাকে কোন দিকে? এই নাটটাতে থ্রেডটা থাকে কোন দিকে? ভিতরের সাইডে কিন্তু। আর বোল্টের থ্রেডটা থাকে বাইরের সাইডে। এগুলো তৈরি করে ঠিক ওরিয়েন্টেশনে না হলে কিন্তু একটার মধ্যে একটা পাস করবে না। এইগুলোর জন্য খুবই ডায়ামিটার ওরিয়েন্টেশন দেখতে হয়, অ্যাঙ্গেল ওরিয়েন্টেশন দেখতে হয়, কোন অ্যাঙ্গেল আস্তে আস্তে উপরের দিকে উঠবে এগুলো ঠিক করতে হয়। এটা কিন্তু মানে তৈরি করাটা ডিফিকাল্ট, বুঝতে পারছো? এটা আমরা নিজেরা তৈরি করতে অবস্থা খারাপ হয়ে গেছে। বোল্টের মধ্যে বা নাটের মধ্যে, নাট বোল্টের মধ্যে এই ইয়েগুলো থাকে, থ্রেড কাটাগুলো থাকে, ল্যাথ মেশিনের থ্রেডটা কাটা থাকে। উম আর হচ্ছে এটাতে কিন্তু থ্রেড কাটা থাকে না, এটাতে একদম স্মুথ মেম্বার। আচ্ছা দেখি আমরা, তো রিবেটের মধ্যে কোনো থ্রেড কাটা থাকে না, বোল্টের মধ্যে থ্রেড কাটা থাকে, একটা বড় পার্থক্য। আর একটা পার্থক্য হচ্ছে, সেটা আমি একটু পরে বলি। তবে রিবেটটা কিভাবে ইনস্টল করা হয় দেখি। রিবেটের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্মুথ, যেটা যেটা হচ্ছে প্লেটের মধ্যে ইনসার্ট হয়, সেটাকে বলা হয় শ্যাঙ্ক। আর উপরের দিকে যে হেডটা একটু বড় ডায়ামিটারের থাকে তুলনামূলক শ্যাঙ্কের থেকে, সেটাকে বলা হয় হেড বা লার্জার হেড, মানে তুলনামূলক লার্জার আর কি, সেজন্য লার্জার হেড বলা হয়েছে। কিভাবে ইনস্টল করা হয় দেখি। ফার্স্টে দেখো, এইটাকে এই পাশে ইনসার্ট করা দেয়া হয়েছে। এই দেখো, এটা হচ্ছে হেডটা, আর এটা হচ্ছে শ্যাঙ্কের পার্টটা, লাল পার্টটা। পরে কি করা হয়েছে, রিবেট গান দিয়ে এটাকে প্রচন্ড গরম করা হয়। গরম পার্টটা লাল হয়ে গেছে বুঝাইতে চাচ্ছি এখানে, এই হট রিবেট দেখো লেখা আছে। তারপরে সেটাকে একটু প্রেসার দিয়ে একটু থেতলা করে দেওয়া হয়, যাতে এটা আর বাইরের দিকে বের হয়ে না যায়। কারণ তুমি যদি এটা একটু মোটা করে না দাও, তাহলে তো যেভাবে ঢুকাইছো ঠিক একই ভাবে আবার বের করে ফেলা যায়, বুঝো না জিনিসটা? জি বুঝতে স্যার। পারছো? পরে এটাকে ঠান্ডা করে এরকম হয়ে যায়। ঠান্ডা করলে আবার দেখো এখন লাল কালারটা নাই। মানে স্যার এখানে রিবেটে তো আমাদের খাঁজ কাটা থ্রেডটা নাই, এই জন্য আর কি এটা থ্রেডের আটকাই কাজ দেওয়া হয়, করে। এই এটা এটা এখন দিয়ে যেটা আটকাই হট দেওয়া হয়। রিবেট। থ্রেটের হ্যাঁ। কাজ করে না, এটা দিয়ে আটকাই দেওয়া হয়, সোজা কথা। তারপরে হচ্ছে অন্যভাবেও করা হয়, দেখো উপর থেকে একইভাবে এটাকে গরম করে, এটাই হচ্ছে আমাদের ইয়েটা ছিল, উপর থেকে গরম করে এই ধরনের একটা প্লেট দিয়ে প্রচন্ড প্রেসার দেওয়া হয়। প্রেসার দিলে এই অংশটা মোটা হয়ে যায়, তখন এই রিবেটটা আর বাইরে বের হতে পারে। তো দুই ভাবেই করা হয়। আর তোমরা তো নাট বোল্টের ইউজটা জানো, সেটা সম্বন্ধে আমি আর ডিটেলস বলতেছি না। ঠিক আছে, ওকে। নাট হচ্ছে কিন্তু এই ছোটটা, যেটা ইনার সাইডে থ্রেড থাকে, সেটাই হচ্ছে না। এখন দেখো, এটা হচ্ছে রিবেটেড কানেকশন। এই টাইপের কানেকশন গুলো দেখছো, জি স্যার। মানে কোনো স্ক্রু দেখবা না সেখানে। আর এটাতে দেখো, এটা কিন্তু বোল্টেড কানেকশন, এটাতে স্ক্রু আছে, নাট আছে। আর এটা হচ্ছে ওয়েল্ডিং কানেকশন। এই তিন ধরনের কানেকশন সম্বন্ধে আমরা মূলত পড়বো। এই তিন ধরনের কানেকশনের মধ্যে আমাকে বলো কোনটার ফেসিলিটি বেশি। আমি আরো একটা পার্থক্য তোমাদের বলবো বলছিলাম, সেটাই বলতেছি। দেখো, এই রিবেটকে কিন্তু রিইউজ করা যায় না। ধরো তুমি ভুলে কোনো এক জায়গায় প্লেস করে দিছো, পরে খুলে অন্য জায়গায় ইউজ করতে চাচ্ছ, রিবেটকে কিন্তু করতে পারবা না। কিন্তু বোল্টকে তুমি রিইউজ করতে পারবা। খুলে খুলে নিলে হয়ে যাচ্ছে, স্ক্রুটা খুলে, নাটটা খুলে নিলেই লুজ হয়ে যাবে, তারপর খুলে অন্য জায়গায় তুমি প্লেস করতে পারবে, বুঝতে পারছো? আর ওয়েল্ডিং ও কিন্তু করে ফেললে করা যাবে না, ওই জায়গায় আবার আলাদা করে আবার নতুন জায়গায় আবার নতুন করে ওয়েল্ডিং করতে হবে। ওইটা দিয়ে আর কিছু করতে পারবে না, মানে
কস্টিং তোমার বাড়তেছে, কোনো কারণে যদি ভুল হয়ে যায় বা কোনো কারণে যদি মিসপ্লেস হয়ে যায়, এটা খুলে আবার নতুন জায়গায় দিতে গেলে কিন্তু তোমাকে লেবার কস্ট ছাড়াও অন্য কস্ট হচ্ছে, ম্যাটেরিয়াল খরচ হচ্ছে, খালি একমাত্র বোল্টেড কানেকশনে হচ্ছে না। কিন্তু বোল্টেড কানেকশনে কিন্তু কস্টিং বেশি, অতএব একদিকে সুবিধা হইলে অন্যদিকে অসুবিধাও আছে। তো কিন্তু সবকিছু স্যার ওয়েল্ডেড করা তো যায়, মানে রিইউজ তো করা যায় নাকি ওয়েল্ডেড? না, ওয়েল্ডেড ওয়েল্ডেড যেমন ধরো এই জায়গায় ওয়েল্ডিং করে ফেলছো তুমি, এখন যদি এটাকে খুলে ফেলো, এটাকে অন্য জায়গায় লাগাইলে হবে, অন্য জায়গায় আবার নতুন করে ওয়েল্ডিং করতে হবে না? জি স্যার, মানে কস্ট তো বাড়লো কিন্তু করা যাবে এটা। এখানেও তো করা যাচ্ছে, রিবেটও তো রিবেট ইউজ করা যাচ্ছে না, রিবেট যেখানে লাগানোর জন্য ইউজ করা হয়েছে, আমার তো রিবেটটা ভেঙে যাচ্ছে, রিবেটটা ইউজ করা যাচ্ছে না, যে রিবেটটা ইউজ করছিলাম সেটা ইউজ করা যাচ্ছে না। এখানেও যে ওয়েল্ডিংটা ইউজ করছিলাম সেই ওয়েল্ডিংটা তো থাকতেছে না, এই ওয়েল্ডিংটা ভেঙে গেছে, আবার নতুন করে ওয়েল্ডিং করতে হচ্ছে। একমাত্র রিইউজ করা যায় হচ্ছে বোল্ট। প্লেট গুলো তো রিইউজ করা যাবেই, আমি বলতে চাচ্ছি কানেকশনের মেইন যেটা দিয়ে কানেকশন দিচ্ছ সেটা রিইউজ করা যায় না। যেমন এখানে রিবিট রিইউজ করা যায় না, এখানে ওয়েল্ডিং রিইউজ করা যায় না, কিন্তু বোল্টটা কিন্তু রিইউজ করা যায়। বোল্টের প্লেটটা বলতেছি না, বোল্ট রিইউজ করা যায়, বোল্ট রিইউজ করা যায়। ঠিক আছে, বুঝতে পারছো? আর দেখো এখানে রিবেটেড জি জয়েন্ট স্যার। অনেক রিবেটেড জয়েন্ট অনেক ধরনের হইতে পারে, ল্যাব জয়েন্ট হইতে পারে, বাট জয়েন্ট হইতে পারে, অনেক ধরনের জয়েন্ট আছে। এগুলো তোমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট না, সেজন্য আমি স্কিপ করতেছি, তবুও তোমরা পরে নিতে পারো। আর তোমাদের মেইন টপিকস যেটা ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই আমি আলোচনা করি এখান থেকে। তাহলে দেখো আমি বলতে চাচ্ছি এই 4 থেকে 7 পর্যন্ত, এটা এমনি তোমরা চাইলে পরে রাখতে পারো, তেমন ইম্পর্টেন্ট নাই কোনো কিছু। ঠিক আছে, নর্মাল জিনিস, এগুলো 4 তে গিয়ে আবার পড়বা, তো তবুও আমি দিয়ে রাখলাম, দেখে রাখতে পারো। আচ্ছা দেখো, এটা হচ্ছে কনসেন্ট্রিক্যালি লোডেড রিবেটেড জয়েন্ট। আচ্ছা, কনসেন্ট্রিক্যালি লোডেড রিবেটেড জয়েন্ট মানেটা কি? মানে ধরো এই জায়গায় দেখায় এখানে কয়টা রিবেট ইউজ হয়েছে, ধরো এটা রিবেটেড জয়েন্ট যদি হয়, কয়টা রিবেট ইউজ হয়েছে বলতে পারবা? স্যার 16টা, দুই সাইড 8 8টা করে। টোটাল 16টা ইউজ হয়েছে। এখন দেখো আসলে করা হয়েছে কি, এই ফিগারটা আমি ডিটেলস পরে বলতেছি, আপাতত জেনে রাখো এখানে 16টা রিবেট ইউজ হয়েছে। তাহলে 16টা রিবেটের সেন্ট্রয়েডটা কোন জায়গায় হবে বলো দেখি, অনলি রিবেটের, আমি অন্য কিছু সেন্ট্রয়েড বলতেছি। রিবেট দিয়ে কিন্তু প্লেট গুলো কানেক্ট করা হয়েছে, কিন্তু প্লেটের সেন্ট্রয়েড চাই না, আমি রিবেটের সেন্ট্রয়েডটা কোন জায়গায় হবে বলো দেখি। এই জায়গায় হবে না? সিমেট্রিক, এই এক্সিস এর সাপেক্ষ সিমেট্রিক, আবার এই এক্সিস এর সাপেক্ষ সিমেট্রিক, দুই দিকে। জি স্যার। তাহলে অবশ্যই লাইন অফ সিমেট্রির উপরে সেন্ট্রয়েড থাকে, এটা তো লাইন অফ সিমেট্রির উপরে সেন্ট্রয়েড থাকবে, তাহলে যে জায়গায় কোইনসাইড হবে সেই জায়গায় এই সেন্ট্রয়েড থাকবে। তাহলে এই জায়গায় মানে তোমার সেন্টার অফ গ্র্যাভিটিটা বা সিজিটা আছে বা সেন্ট্রয়েডটা আছে। তাহলে দেখো যে লোডটা দেয়া হয়েছে সেটা কি সেন্ট্রয়েড দিয়ে পাস করবে নাকি করবে না? এপি আর এপি, এই দুটো ফোর্স দেয়া হইলো, এটা কি সেন্ট্রয়েড দিয়ে পাস করবে নাকি করবে না? করবে। করবে করবে। স্যার। সেজন্যই জি কিন্তু স্যার। এটা কনসেন্ট্রিক্যালি লোডেড রিবেটেড, মানে লোডটা সেন্ট্রয়েড দিয়ে পাস করছে, কনসেন্ট্রেটিক হয়েছে আর কি, মানে কনসেন্ট্রিক হয়েছে। আর হচ্ছে সেটাতে কয়টা রিবেট ইউজ করা হয়েছে এই পাশের ফিগার, এটা স্যার 5টা। 5টা। তাহলে 5টা সেন্ট্রয়েড কোন জায়গায় হবে? এই 5টা এই জায়গায় হবে। জি দেখে স্যার। দেখেই তো বোঝা যাচ্ছে। জি স্যার। তাহলে এখানে যে লোডটা দেওয়া আছে সেটা কি এই সেন্ট্রয়েড দিয়ে গেছে? লোডকে এক্সটেন্ড করলেও তো এইভাবে যাচ্ছে, সেন্ট্রয়েড দিয়ে কিন্তু যাচ্ছে। তাহলে কি এটা হচ্ছে ইসেন্ট্রিক লোডেড রিবেটেড জয়েন্ট। বুঝতে পারছো কিনা দেখো এই দুটোর মধ্যে পার্থক্য, বুঝতে পারছো? একটা কনসেন্ট্রিক্যালি লোডেড আর একটা ইসেন্ট্রিক্যালি লোডেড রিবেটেড। এই দুই টাইপের অঙ্কই কিন্তু তোমাদের রিবেটে পাবা তোমরা, বুঝতে পারছো? এই দুই টাইপের অঙ্কই পাবা। তো আমি এই দুই টাইপের অঙ্ক নিয়েই কিন্তু এই টোটাল 53 পেজের স্লাইডটা হয়েছে। তো তোমাদের কিন্তু আমি দুইটা অঙ্ক সম্বন্ধে ডিটেলস বলবো। একটা হচ্ছে কনসেন্ট্রিক্যালি লোডেড, মানে লোডটা সেন্ট্রয়েড দিয়ে পাস করবে রিবেটেড জয়েন্ট, আর একটা হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড। তাহলে কনসেন্ট্রিক্যালি লোডেডটা আমি আগে শেষ করি, তারপরে ইসেন্ট্রিক্যালি লোডেডে যাব। এখন কনসেন্ট্রিক্যালি লোডেডের স্টেপ গুলো দেখো, স্টেপ গুলো হচ্ছে স্যার ইসেন্ট্রিক্যাল ওটাতে কি হরে অ্যাঙ্গুলার লোড হবে? অ্যাঙ্গুলার লোড হইতে পারে, হরাইজন্টাল লোডও হইতে পারে। যেমন দেখো সেন্ট্রয়েডটা এই জায়গায় ছিল, লোডটা যদি এখানে থাকতো হরাইজন্টাল ভাবে, তাহলে কি সেন্ট্রয়েড দিয়ে পাস করতেছে? এক্সটেন্ড করলে সেন্ট্রয়েডটা এই জায়গায় পাস করতেছে। স্যার কনসেন্ট্রেটেড লোডে হচ্ছে স্যার মানে লোডটা সেন্ট্রয়েড দিয়ে পাস করবে, আর ইসেন্ট্রিক্যাল লোডে হচ্ছে সেন্ট্রয়েড দিয়ে পাস করবে না। এটা এটাই আমি হরাইজন্টালিও দেই আর ভার্টিক্যালি, ভার্টিক্যালিও দিই। যে কোনো ধরনের দিতে পারো। মেইন পার্থক্য হচ্ছে সেন্ট্রয়েড দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না এটার উপরে। লোডটা কিভাবে আছে সেটা থাকতে হবে, লোডটা হরাইজন্টাল থাকতে পারে, ভার্টিক্যাল থাকতে পারে, ইনক্লাইন থাকতে পারে, যেখানে ইচ্ছে সেখানে। ঠিক আছে? আচ্ছা
তাহলে দেখো এটা হচ্ছে কনসেন্ট্রিক্যালি লোডেড রিভেটেড জয়েন্ট আমরা দেখতেছি, এবং স্টেপ 1 হচ্ছে বিয়ারিং এরিয়া বের করা, স্টেপ 2 হচ্ছে শেয়ারিং এরিয়া বের করা, স্টেপ 3 হচ্ছে টিয়ারিং এরিয়া বের করা। মানে 3 ধরনের এরিয়া বের করা যদি কোয়েশ্চেনে অ্যাভেলেবল ডাটা থাকে, না থাকলে যে কোনো একটা বাদও যাইতে পারে। বুঝতে পারছো? তাহলে কনসেন্ট্রিক্যালি লোডেড এর মধ্যে তোমাকে জানতে হবে ফার্স্টে বিয়ারিং এরিয়া, শেয়ারিং এরিয়া এবং টিয়ারিং এরিয়া, এই তিনটা কি জিনিস এবং কোথায় তৈরি হয়। তাহলে দেখো বিয়ারিং এরিয়াটা হচ্ছে প্লেটে হয়, ঠিক আছে? এটা প্লেটে হয়, কিভাবে হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। প্লেট কয় ধরনের হইতে পারে? হইতে পারে সেটা কাভার প্লেট, হইতে পারে সেটা মেইন প্লেট, হইতে পারে সেটা গাছের প্লেট। তিনটার মিনিং কিন্তু আলাদা। এবার তিনটার মিনিং আমি বের করার ট্রাই করি বিয়ারিং এরিয়াতে। এখন বিয়ারিং এরিয়া জিনিসটা কি সেগুলো আমি আস্তে আস্তে বলতেছি, আপাতত প্লেট সম্বন্ধে জানি। এখন দেখো এই এইখানে এই ফিগারটাতে দেখো, এই ডান পাশের ফিগারটা, এটাতে কি করা হইলো, এই প্লেট আর এই প্লেট দুইটা কিন্তু মেইন প্লেট, দুটাই আসলে আমি সোজাসুজি ভাবে লাগাইতে চাচ্ছি, মানে একটার উপরে একটা কানেক্ট করতে চাচ্ছি। কানেক্ট করার জন্য কি করা হইলো, এই পাশে আলাদা একটা প্লেট লাগানো হইলো, এই পাশে আলাদা একটা প্লেট লাগানো হইলো, এবং এই প্লেটের সাথে এই প্লেট লাগানো হইলো দুইটা বোল্ট দিয়ে। এই দেখো দুইটা বোল্ট বা দুইটা রিভেট দিয়ে। আবার এই প্লেটের সাথে এই প্লেটও লাগানো হইলো ওই দুইটা রিভেট দিয়ে, কারণ এই রিভেটটা এই বরাবর পাস হয়ে এদিকে আসছে। এই দেখো এই পাশে দেখতে পাচ্ছ রিভেটটা এদিক থেকে গিয়ে ওখানে গেছে। তাহলে এখানে কাভার প্লেট ইউজ হয়েছে দুইটা, মেইন প্লেট আছে দুইটা। বুঝতেছো কিনা দেখ, কাভার প্লেট হচ্ছে এইটা এবং এইটা, ঠিক আছে? আর এটা হচ্ছে মেইন প্লেট, এটা হচ্ছে মেইন প্লেট। কাভার প্লেটটা আমার দরকারে দিতে হয়েছে, এটা কিন্তু আমার ম্যান্ডেটরি ছিল না, আমি কানেকশন দেওয়ার জন্য দিছি। কোন দুইটা মেম্বার? এই দুইটা মেম্বার কানেকশন দেওয়ার জন্য। তাহলে এই দুইটা মেম্বার হচ্ছে মেইন মেম্বার। চাইলে আমি একটাও দিতে পারতাম কাভার, কিন্তু একটা দিলে একটু প্রবলেম হয়, মানে এক পাশে লোড বেশি পড়ে যায়। সিমেট্রিক করার জন্য দুই পাশে কভার প্লেট। এটা বুঝছো কিনা বলো? মেইন প্লেট আর কাভার প্লেটের মধ্যে পার্থক্য বুঝছো কিনা? না স্যার, এটা যেমন আমি বলতেছি আমাদের এই একটা প্লেট আছে এখানে, এই একটা প্লেট আছে, এই দুইটাকে আমি কানেক্ট করতে চাচ্ছি। এই দুইটাকে কানেক্ট করার জন্য আমি করলাম কি, এর উপরে এক্সট্রা একটা প্লেট দিলাম, তারপরে এখানে একটা প্যারেক দিয়ে আটকাই দিলাম, এখানে একটা প্যারেক দিয়ে আটকাই দিলাম, এখানে একটা প্যারেক দিয়ে আটকাই দিলাম, এখানে একটা প্যারেক দিয়ে আটকাই দিলাম। তাহলে কি এই দুইটা মেম্বার কানেক্ট হয়ে গেছে না এখন? জি স্যার। এই সেই এক্সাম্পলটাই বলছি। আচ্ছা, এই মেম্বার এবং এই মেম্বার, এই দুইটা মেম্বার কানেক্ট করার জন্য এই এক্সট্রা একটা মেম্বার এবং এক্সট্রা একটা মেম্বার দিয়ে তারপরে রিবেট দিয়ে আটকাই দেওয়া কোন কিছু। তাহলে যে মেম্বার দুইটা কানেক্ট করার জন্য করা হয়েছে সেই দুইটা মেম্বার হচ্ছে মেইন প্লেট, মানে আমাদের কনসার্ন হচ্ছে ওই দুইটা কানেক্ট করা। আর ওইটাকে কানেক্ট করার জন্য এক্সট্রা ভাবে যে দুইটা প্লেট ইউজ করা হয়েছে সেই দুইটা প্লেট হচ্ছে কাভার প্লেট। টিয়ারিং এরিয়াটা কি? আমি আসতেছি একটা একটা করে, এখনো তো বিয়ারিং এরিয়াই ক্লিয়ার করি নাই। স্যার মাঝখানে যে ইয়েটা মানে প্লেটটা, ওইটাই কি স্যার কালার থাকবে? কোনটা? স্যার এই যে মাঝখানে স্যার দুইটাতে দুই পাশে দুইটা না, হুম, দুই পাশে দুইটা প্লেটের মাঝখানে যে বড়টা, ওইটা কি কানেক্টিং? না ওটা কানেক্টিং না তো, ওটা তো এই মাঝখানে আলাদা না, দেখতেছো না এই জায়গায় একটা লাইন আছে না, এই জায়গায় কিন্তু একটা লাইন আছে, মানে এই জায়গায় আলাদা। জি এ- স্যার। এই জায়গায় এই দুইটা প্লেট আলাদা। তাহলে এখানে মেইন প্লেট এটা একটা, এটা আরেকটা, তারপরে সেই দুইটাকে কানেক্টিং করা হয়েছে এই দুইটা কাভার প্লেটের হেল্প নিয়ে, কাভার প্লেট এবং চারটা বোল্ট বা রিভেটের হেল্প নিয়ে। কানেকশনটা বুঝছো কিনা দেখো, পরে আমি আসতেছি। জি স্যার। এইবার বিয়ারিং ফেলিউরটা কি ধরনের হয় দেখি। যেমন দেখো এখানে এখানে এই প্লেট আর এই প্লেটকে কানেকশন দেওয়া হয়েছে এই বোল্ট বা রিবেট, এটা দিয়ে একটা রিবেট বা একটা বোল্ট ইউজ করা হয়েছে এখানে। তাহলে আমাকে বলো দেখি এটার প্লেট গুলো কোন ধরনের, মেইন প্লেট নাকি কাভার প্লেট? মেইন প্লেট। এই স্যার দুইটা কভার প্লেট। এই দুইটাকে কভার প্লেট। এই দুইটাকেই কানেকশন দেয়াই কিন্তু আমার মেইন কনসার্ন ছিল, এইটা এবং এইটাকে জোড়া লাগানো। এটা তো প্যারেক বা স্ক্রু দিয়ে জোড়া লাগানো হয়েছে, এখানে তো কোনো কাভার প্লেট ইউজই হয় না। অলওয়েজ মনে রাখবা মেইন প্লেট কিন্তু অবশ্যই থাকবে, কাভার প্লেট থাকতেও পারে না। যেমন এটাতে কাভার প্লেট ছিল কিন্তু এটাতে কাভার প্লেট নাই, এটাতে খালি একটা স্ক্রু বা বোল্ট বা রিবেট দিয়েই কানেকশনটা দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো বিয়ারিং ফেলিউরটা কি ধরনের। বিয়ারিং ফেলিউর বোঝার জন্য তোমরা একটা চিন্তা করে দেখো, একটা কাগজ নিলা, ধরো কাগজের উপরে ভার্টিক্যালি একটা কলম বসাইলা, কলমটা কিন্তু ওপেন, নিপটা দিয়ে বসাইলা আর কি, যেটা দিয়ে লিখে, যেটা দিয়ে কালি বের হয় সেই অংশটা দিয়ে প্রেসার দিয়ে ধরে রাখলা, তারপর আরেকজনে এই পাশ দিয়ে কাগজটা টান দিলা। তাহলে কাগজের এখানে কি এইভাবে ভাঁজ হয়ে হয়ে ছিঁড়ে যাবে না? কাগজটা যে ভাঁজ হয়ে ছিঁড়ে যাবে, বুঝতেছো? জি স্যার। এই সে ধরনের ভাঁজ হয়ে ফেলিওর হওয়াটাকে বলা হয় বিয়ারিং ফেলিওর। এটা কিন্তু স্টিলেও হয়, প্রচন্ড লোডে এই টাইপের ফেলিওর কিন্তু।
বুঝতে পারছো ফেলিউরটা কোন ধরনের? ধরো এই পাশ থেকে ফোর্স দিলে সেটা দেখবা এই ভাঁজটা এই পাশে হবে, মানে একদিকে দিলে যেদিকে দিবা তার অন্য পাশে ভাঁজটা তৈরি হয়। যেমন এই ফোর্সের জন্য এই প্লেটে হয়েছে, আবার নিচের প্লেটে এই পাশে ফোর্স দেওয়া হয়েছে বলে নিচের প্লেটটাতে এই পাশে হবে, যদি হওয়ার মতো থাকে আর কি। ওটার যদি বিয়ারিং এরিয়া কম থেকে থাকে বা বেশি থেকে থাকে, বা বিয়ারিং ফেলিউর যদি হয় নিচের প্লেটটা। বুঝতে পারছো বিয়ারিং ফেলিউরটা কিভাবে হয় সেটা বলতে চাচ্ছি। বিয়ারিং ফেলিউর ইনিশিয়েট হয় কিন্তু এইভাবে, তারপরে আস্তে করে পুরোটা ছেড়ে যায়, ঠিক আছে? তাহলে আমি জি স্যার। বুঝাইতে চাইলাম কাভার প্লেট কি জিনিস, মেইন প্লেট কি জিনিস বুঝাইলাম, তারপরে বিয়ারিং ফেলিউরটা বুঝাইলাম, ফেলিউর কিভাবে ইনিশিয়েট হয় বা কিভাবে হয়। এখন বিয়ারিং এরিয়া কিভাবে বের করতে হয় বলি। এখানে দেখো মেইন প্লেটে কয়টা বোল্ট ইউজ হয়েছে, মেইন প্লেটে একটা মেইন প্লেটে কয়টা বোল্ট বা কয়টা রিভেট ইউজ হয়েছে, একটা মেইন প্লেটে স্যার দুইটা। দুইটা। তাহলে সেই দুইটাই দেখো এই খালি জায়গায়, এই ধরনের একটা খালি জায়গায় রিভেটটা ছিল না, এই ধরনের একটা খালি জায়গায় এটা হচ্ছে এই পাশের প্লেটটাকে কেটে ফেলা হয়েছে আর কি, এই পাশের প্লেটটা কন্টিনিউ ছিল আর কি। বুঝতে পারছো জি স্যার। এই পাশের প্লেটটা কন্টিনিউ ছিল, এই পাশের অংশটা ছেড়ে দিকে এই জায়গায় আসলো। তাহলে এটা তো হচ্ছে ডায়ামিটার অফ দ্য বোল্ট বা ডায়ামিটার অফ দ্য হোল যেটা থাকে। আচ্ছা আমাকে বলো দেখি এই ফেলিউরটা কি জন্য হয়, প্লেটের কারণে হয় নাকি বোল্টের কারণে? বিয়ারিং ফেলিউরটা হ্যালো স্যার প্লেটের কারণে। প্লেটে হয়, কিন্তু যেমন ওই কাগজের মধ্যে যে ছিঁড়ে যাওয়াটা সেটা কি কারণে তৈরি হয়? কাগজের মধ্যে ছিঁড়ে যায় যে সেটা কলমের কারণে তৈরি হয়েছে, কলমের নিবটা অনেক চিকন বলে সেটার যে টান দিলে এই ভাঁজটা তৈরি হয় আর ঠিক আছে। কিন্তু ফেলিউরটা হচ্ছে কাগজে, কিন্তু কাগজে ফেল হচ্ছে, কিন্তু হচ্ছে কিসের জন্য? কলমের জন্য। ঠিক একই ধরনের এখানে ফেলিউর হচ্ছে প্লেটে, কিন্তু হচ্ছে কিসের কারণে? হচ্ছে ভোল্টের জন্য। বোল্টের জন্য। সেজন্য তোমাকে এখানে বোল্ট নিয়ে কাজ করতে হবে, যেটার কারণে হচ্ছে সেটা নিয়ে কাজ করতে হবে। সেজন্য দেখো আমাকে বললো এত দূরের এরিয়াটা কত হবে, এই যে একটা সাদা শেডেড এরিয়া দেখানো হয়েছে, এত দূরের এরিয়া হাফ সার্কেলের এরিয়া। এত, আমি কিন্তু এটা একটা রেক্টাঙ্গুলার প্লেট দেখাইছে, দেখো একটা শেডেড এরিয়াটা টি ইন্টু ডি। টি ইন্টু ডি হবে। তাহলে এই বিয়ারিং এরিয়াটাই হচ্ছে আসলে টি ইন্টু ডি। ডিটা কোনটা, একে বোল্টের ডায়ামিটার নাকি হোলের ডায়ামিটার? ডি কোনটা হবে বলছিলাম কিছুক্ষণ স্যার আগেই তো বললাম, বোল্টের ডায়ামিটার। অবশ্যই বোল্টের ডায়ামিটার ধরতে হবে। এখানে কিন্তু স্পেসিফাই করা নাই এভাবে এই ফিগার, সেজন্য আমি কিন্তু এখানে ডিরেক্ট লিখে দিয়েছি ডায়ামিটার অফ দ্য রিভেট অর বোল্ট। তাহলে এই ডি ইন্টু টি করতে হবে। এখন দেখো এখানে তো আমি একটার জন্য দেখাইলাম, যদি একাধিক থাকে তাহলে একাধিকটার জন্য বের করতে হবে। মানে এন হচ্ছে নাম্বার অফ প্লেন, মানে কয়টা প্লেনে তৈরি হচ্ছে এটা, বা নাম্বার অফ বোল্ট ও বলতে পারো। তো আমি এক প্লেনেই বললাম, কেন প্লেন বলছি আমি পরে বলতেছি। এখানে আমাকে বলো মেইন একটা প্লেটে কয়টা বোল্ট ইউজ করা হয়েছে? দুইটা বললা তোমরা, দুইটা বলছো না? একটা মেইন প্লেটে কয়টা রিভেট? স্যার এখানে তো ফুটা একটাই, তাহলে তো একটাই। মানে একটা মেইন প্লেটে কয়টা রিভেট জিজ্ঞেস করছে? স্যার দুইটা। এই ফিগারটা ডান পাশের ফিগার, এটা একটা মেইন প্লেটে দুইটা রিভেট। যেমন দেখো এই মেইন প্লেটে কিন্তু এই উপরের দুইটা, আর নিচের মেইন প্লেটে কিন্তু এই নিচের দুইটা। এই দুইটা কিন্তু উপরের প্লেটের সাথে কানেক্টেই হয় নাই, এই দুইটা কিন্তু উপরের প্লেটের সাথে কানেক্টেডই না, উপরের মেইন প্লেটের সাথে কানেক্টেডই না। জি স্যার। আমি বলতে চাচ্ছি মেইন প্লেটে, প্রত্যেকটা মেইন প্লেটে কিন্তু দুইটা বোল্ট কানেক্ট, এই উপরের দুইটা বোল্ট হচ্ছে উপরের মেইন প্লেটের সাথে কানেক্টেড, নিচের দুইটা বোল্ট হচ্ছে নিচের মেইন প্লেটের সাথে কানেক্টেড। তাহলে আমাকে বলো দেখি যে মেইন প্লেটের জন্য বিয়ারিং এরিয়াটা কত হবে? এন এর ভ্যালু হবে 2, ঠিক আছে? এন এর ভ্যালু হইলো 2 ইনটু কত? থিকনেস অফ দ্য মেইন প্লেট। মেইন প্লেটের হিসাব করতেছি যখন, থিকনেস অফ দ্য মেইন প্লেট ইনটু কি হবে? ডায়ামিটার অফ দ্য মেইন প্লেট নাকি বোল্ট? স্যার বোল্ট। বোল্ট। এটাই হবে তোমার মেইন প্লেটের জন্য বিয়ারিং এরিয়া। এবার আমাকে বলো দেখি কাভার প্লেটের জন্য বিয়ারিং এরিয়া কত? কাভার প্লেটের জন্য একটা কাভার প্লেটে টোটাল কয়টা বোল্ট আছে? চারটা। চারটা। 4 হবে ওখানে, 4 4 ইনটু ইনটু টি। টি হবে কাভার প্লেটের কাভার প্লেট। ইনটু ডায়ামিটার অফ দ্য বোল্ট। বুঝছো কিনা দেখো, এটা হচ্ছে বিয়ারিং এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে ডায়ামিটার ইনটু থিকনেস, কিন্তু তোমাকে বোল্টের অ্যারেঞ্জমেন্ট দেখে সেটাকে কারেক্টেড করতে হবে, মানে এন এর ভ্যালু কত হবে, ঠিক আছে? আমি এখানে দেখো নাম্বার অফ প্লেন লেখার কারণ হচ্ছে এই জায়গায় কেটে ফেলা হইল, এই জায়গায় এভাবে কেটে ফেলে ছবিটা ডান পাশে আঁকছি, বুঝতে পারছো? তাহলে দেখো মেইন প্লেটে কয়টা শেডেড এরিয়া পাচ্ছ? দুইটা। আর কাভার প্লেটে কয়টা পাচ্ছ? একটা, দুইটা, তিনটা, চারটা না? দেখো দুইটা আর চারটা। প্লেন দিয়েও চিন্তা করা যায়, প্লেন দিয়েও চিন্তা করতে পারবা, বোল্ট দিয়েও চিন্তা করতে পারবা, তোমাদের উপর, তোমাদের যেটা ইজি লাগে। তোমাদের মনে বোল্ট দিয়ে ইজি লাগবে, কারণ সেকশন চিন্তা করতে হয় না, তাই না? তোমাদের কোনটা দিয়ে ইজি লাগবে? হ্যালো স্যার বোল্ট দিয়ে।
ভোল্ট দিয়েই লাগবে। আচ্ছা, তাহলে বিয়ারিং এরিয়া চলে গেল। তাহলে বিয়ারিং এরিয়া কিভাবে ক্যালকুলেট করতে হয় মাথায় রাখবা, কিছুক্ষণ পর আমার লাগবে এগুলো। এবার দেখো শেয়ারিংটা কিভাবে হয়। শেয়ারিং হচ্ছে এভাবে ফোর্স দিলে, এদিকে ফোর্স দিল, এটারও এদিকে ফোর্স দিল, এবং একটা বোল্ট দিয়ে সেটা কানেক্ট করছিল একটা বোল্ট দিয়ে। তাহলে চিন্তা করে দেখো, সেটা যদি এইভাবে ফেটে যায়, এই এরিয়াতে ফেটে যায়, তাহলে আমাকে বলো এই ফোর্সটা বোল্টের জন্য কি শিয়ার ফোর্স নাকি এক্সিয়াল ফোর্স? এই লোডটা, বোল্টের লেন্থ কিন্তু এই বরাবর বা রিভেটের লেন্থ কিন্তু এই বরাবর, লেন্থের সাথে এই ফোর্সটা পারপেন্ডিকুলার নাকি প্যারালাল? স্যার প্যারালাল, অ্যাক্সিয়াল ফোর্স, লেন্থের সাথে, বোল্টের লেন্থের সাথে। এক্সিয়াল ফোর্স স্যার। প্যারালাল স্যার, স্যার Volt- প্যারালাল। লেন্থের সাথে প্যারালাল। কার লেন্থের সাথে? না স্যার, লেন্থের সাপেক্ষে স্যার প্যারালাল না ভোল্টের স্যার। লেন্থের সাথে। না, Volt-এর বোল্টের লেন্থের নিচেরটার সাপেক্ষে সাথে ওটার পারপেন্ডিকুলার স্যার। বোল্টের লেন্থের সাথে পারপেন্ডিকুলার, তাহলে বোল্টে এটা কোন জাতীয় ফোর্স? শিয়ার ফোর্স নাকি এক্সিয়াল ফোর্স? বোল্টের জন্য আমি প্লেটের জন্য জিজ্ঞেস করতেছি না, শিয়ার। স্যার বোল্টের জন্য বোল্টের জন্য সেটা হচ্ছে শিয়ার ফোর্স, প্লেটের শিয়ার ফোর্স। প্লেটের জন্য হচ্ছে এক্সিয়াল ফোর্স। এক্সাক্ট। সেজন্যই কিন্তু এটা শেয়ারিং এরিয়া বলছে। শিয়ার ফোর্স থেকে শেয়ারিং এরিয়াটা, শিয়ার ফোর্স কাজ না করলে শেয়ারিং এরিয়া তো হবে না, তখন তো তোমাদের এক্সিয়াল এরিয়া আসছে, বুঝো নাই? তাহলে এখানে শিয়ার ফোর্স, বোল্টের জন্য শিয়ার ফোর্স হচ্ছে বা রিভেটের জন্য শিয়ার ফোর্স হচ্ছে বলে এই শেয়ারিং এরিয়াটা আসছে। এবং দেখো এই এরিয়া কয় পজিশনে ফিলটা করতেছে, কত জায়গায় ফিলটা করতেছে, মানে কয় জায়গায় কেটে যাচ্ছে, এটা ভাঙতেছে কত জায়গায়? স্যার তিনটা। এই জায়গায় ভাঙতেছে, শুধু বোল্টটাই তো ভেঙে যাচ্ছে, আর তো কিছু ভাঙতেছে না, এবং জি, বোল্টটা স্যার। একটা জায়গায় ভাঙতেছে। কিন্তু শুধু বোল্টের ওই নিচের ওই থ্রেডের জায়গাটাই ভাঙবে। থ্রেড তো না, এটা একটু আনডিউলার সারফেসে ব্রেক করে গেছে বলে একটু জিগজ্যাগ আঁকা হয়েছে আর কি। তাহলে এই জায়গায় ভেঙে যাবে। তাহলে এই জায়গায় ভেঙে যাচ্ছে মানে শিয়ার ফেলিওর হচ্ছে, কিন্তু একটা জায়গায় হচ্ছে, মানে সিঙ্গেল শিয়ার ফেলিওর। দেখো এটা শিয়ারিং এরিয়া কিন্তু সিঙ্গেল, ঠিক আছে? বুঝতে পারছো? একটা জায়গায় ফিল জি, করতেছে, স্যার। এবং শিয়ার ফোর্স হচ্ছে বলে শিয়ারিং এরিয়া নিচ্ছি, এবং একটা জায়গায় ফিল করতেছে বলে আমি সিঙ্গেল শিয়ারিং এরিয়া বললাম। এবার হচ্ছে এই ধরনের জয়েন্টটা দেখো, এই নিচের এই ফিগারটা, নিচের এই ফিগারে দেখো এই ধরনের জয়েন্ট তোমরা দেখতে পারছো। দেখো এখানে কিন্তু দুইটা জায়গায় ফিল হবে, এই জায়গায় এবং এই জায়গায়। এই দেখো ভেঙে গেছে, একদম লাস্টে করে একটু করে দেখা যায়, এই দেখছো, একদম লাস্টে করে, ফিগারের লাস্টে করে দেখো ওই জায়গায় কিন্তু ভেঙে যায়, দেখছো কয় জায়গায় ভাঙতেছে? স্যার দুই জায়গায়। তাহলে এটা কিন্তু ডাবল শেয়ার ফেলিয়ার। মাল্টিপল শেয়ারও আছে, তা আমাদের সিঙ্গেল আর ডাবল পর্যন্তই আপাতত থাকি। তাহলে আগে সিঙ্গেলটা কমপ্লিট করি, তারপরে ডাবলটাতে যাই। সিঙ্গেলটার বেসিকটা ক্লিয়ার করছি, সিঙ্গেলের এরিয়া কিভাবে বের করবো দেখি। এটা হচ্ছে সিঙ্গেল শেয়ারের এরিয়া হচ্ছে বোল্টের এরিয়াটা π/4 d স্কয়ার অথবা πr স্কয়ার করলে, বোল্টের ক্রস সেকশনাল এরিয়া। এবং একটা প্লেটে কয়টা বোল্ট আছে সেটার উপরে ডিপেন্ড করে। যেমন এখানে মেইন প্লেটে কয়টা বোল্ট ছিল? মেইন প্লেটে কয়টা বোল্ট ছিল? 4টা। মেইন প্লেটে বলছি। ও, দুইটা। দুইটা স্যার। দুইটা। তাহলে এখানে হয়তো n এর ভ্যালু 2, ঠিক আছে? কিন্তু এখন দেখো এই জায়গায় যদি বোল্টটা ভাঙে তাহলে কয় জায়গায় ভাঙবে? যদি মেইন প্লেটটা আলাদা হয়ে বের হয়ে যায়, মেইন প্লেটটা ধরো আলাদা হয়ে বের হয়ে যাবে, তাহলে কয় জায়গায় ভাঙবে? বোল্টটা এই পজিশনেও ভাঙতে হবে, আবার পিছনের পজিশনে এই জায়গায়ও ভাঙতে হবে না? দুই জায়গায় ভাঙবে স্যার। তাহলে একটা বোল্ট দুই জায়গায় ভাঙতেছে, ধরো এই বোল্টটা দুই জায়গায় ভাঙছে, এই বোল্টও দুই জায়গায় ভাঙবে না? জি, স্যার। তাহলে এটা কিন্তু ডাবল শেয়ারে পড়ে যাচ্ছে। যদিও তো আপাতত জেনে রাখো সিঙ্গেল শেয়ারে নাম্বার অফ বোল্ট দিয়ে গুণ করতে হবে। যদি 2টা থাকে তাহলে 2 দিয়ে, যদি 4টা থাকে তাহলে 4 দিয়ে, যদি 16টা থাকে তাহলে 16 দিয়ে, যদি 8টা থাকে তাহলে 8 দিয়ে, ঠিক আছে? এইবার হচ্ছে যদি ডাবল শেয়ার হয় তাহলে এই উপরের থাকে খালি 2 দিয়ে, কারণ 2 জায়গায় হবে। বুঝতে পারছো? জি, এটাতে স্যার। ছিল অনলি n, আর এটাতে হয়ে গেছে 2s, পার্থক্য শুধু এই জায়গায়। তাহলে আমি আপাতত বিয়ারিং এরিয়া আর শেয়ারিং এরিয়া কমপ্লিট করলাম। এখন আসছে টিয়ারিং এরিয়া। টিয়ারিং এরিয়া হচ্ছে, টিয়ার শব্দের অর্থ কি?
স্যার ছিঁড়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া। তাহলে ছিঁড়ে যায় কখন কোনো জিনিস? টান লাগলে টান দিলে, মানে টেনশন দিলে ছিঁড়ে। তাহলে এটা কোন জাতীয় ফোর্স দিতে হবে? এক্সিয়াল ফোর্সের জন্য কনসিডার করতে হবে। এক্সিয়াল ফোর্সের টেনশনের জন্য কনসিডার করতে হবে। ঠিক আছে, তো সেই জিনিসটাই করা হয়েছে। দেখো এই প্লেটের দুই পাশে যদি আমি টান দিই, এটা তো টান দেওয়া হইলো, এটা তো টান দেওয়া হইলো, এবং এখানে একটা বোল্ট ইউজ করা হয়েছিল। দেখো এখানে ফেটে গেছে, এই বরাবর ফেটে গেছে। প্রেসার ভেসেলে তোমাদের দেখাইছিলাম না যে এই বরাবর টানা হয় তার পারপেন্ডিকুলার ভাবে ফেল করে। প্রেসার ভেসেল আমি দেখাইছিলাম আমার যতদূর মনে আছে। দেখো ফোর্সটা দেওয়া হয়েছে এই ধরনের, আর ফেল করছে কিন্তু এরকম। দেখো পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেল করে, ফেলটা হয়েছে কিন্তু এই বরাবর, মানে এই ফোর্সের ডিরেকশনের সাথে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা নয়। বুঝতে পারছো কিনা দেখো, এভাবে ফেটে যায় আর কি। যে জায়গায় বোল্ট লাগানো হয়েছে সেই জায়গায় এভাবে ফেটে যায়। কি ফাটতেছে? প্লেটটা ফাটতেছে। তাহলে এটাও কিন্তু প্লেটে হয়, শেয়ারিংটাই খালি ভোল্টে হয়। এই সেজন্যই দেখো এফ ট্যাবের মধ্যে লেখা আছে এই শেয়ারিংটা হচ্ছে ডিবেট অথবা ভোল্টে হবে, আর বিয়ারিংটা হচ্ছে প্লেটে হবে। প্লেটটা কাভার প্লেট হইতে পারে, মেইন প্লেট হইতে পারে, গাছের প্লেটটাও হইতে পারে। তোমাদের মেইন প্লেট আর কাভার প্লেট আমি কমপ্লিট করছি, গাছের প্লেট এখন করি নাই, পরে আসতেছি আমি। আর টিয়ারিং এরিয়াটা হচ্ছে প্লেটে হবে, কাভার প্লেট, মেইন প্লেট এবং গাছের প্লেটে হবে। তাহলে টিয়ারিং এরিয়াটা কিভাবে বের করতে হয় সেটা দেখি। টিয়ারিং এরিয়াটা বেসিক দিয়ে বের করতে হবে, তবে রেক্টেঙ্গুলার হইলে কিভাবে করতে হবে সেই জিনিসটা আপাতত এখানে দেওয়া আছে। আর অন্য জিনিস হইলেও আমরা কিভাবে বের করতে হবে অঙ্ক করার সময় দেখব। তাহলে আমরা আরেকটা জিনিস জানতে হবে এখানে। এখানে কিন্তু টিয়ারিং এরিয়া বের করার সময় তোমার বোল্টের ডায়ামিটার দিয়ে ক্যালকুলেট করলে হবে না। এই বোল্টটা যে প্লেটে ইনসার্ট হচ্ছে সেই প্লেটের হোলের ডায়ামিটারটা ধরতে হবে। বুঝতেছো? এখন আমাকে বলো দেখি, বোল্টের ডায়ামিটার বেশি নাকি হোলের ডায়ামিটার বেশি? হোলের ডায়ামিটার বেশি। সামান্য হইলেও বেশি হবে। তাহলে এটা কিন্তু কোডে একটু দেওয়া আছে, যদি ইঞ্চে থাকে এবং কোয়েশ্চেনে যদি গিভেন না থাকে আলাদাভাবে বোল্টের ডায়ামিটার এবং হোলের ডায়ামিটার কোনটা কত, তাহলে বোল্টের ডায়ামিটারের সাথে 1/16 ইঞ্চি যোগ করলে তুমি হোলের ডায়ামিটারটা পেয়ে যাবে। এটা যদি কোয়েশ্চেনে গিভেন না থাকে তাইলে ইউজ করতে পারবা, কোয়েশ্চেনে দেওয়া থাকলে যেটা দেওয়া আছে ওইটাই ধরতে হবে। আবার যদি মিলিমিটার ইউনিটে থাকে তাহলে 1.5 ও যোগ করতে পারো, 2 ও যোগ করতে পারো। কখন কোনটা? যদি বোল্টের ডায়ামিটার যদি লেস দেন অর ইকুয়াল টু 25 হয় তাহলে 1.5 যোগ করবো, আর যদি বোল্টের ডায়ামিটার যদি 25 মিলিমিটার থেকে বেশি হয় তাহলে 2 মিলিমিটার অ্যাড করবা। এগুলো খালি ইউজ করবা কখন? যদি ডাটা তোমাদের গিভেন না থাকে ডাইরেক্টলি। বারবার করে বলতেছি, গিভেন না থাকলেই খালি এই ডাটাগুলো ইউজ করবা, গিভেন থাকলে ডাটা ইউজ করতে পারবা না। যেটা যেটা দেওয়া আছে, যেটা কোয়েশ্চেনে গিভেন আছে ওইটাই ইউজ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার শুনতেছি। আচ্ছা, এখন আমরা এরিয়া নিয়ে ক্যালকুলেট করি। এইখান থেকে এই ডাইমেনশনটার ভ্যালু আমি এজিএম করতেছি ডাব্লিউ, মানে উইথ আর কি, এটা হচ্ছে উইথ। তাহলে ক্রস সেকশনাল এরিয়াটা বের করতে গেলে আমাদের আর কোন ডাইমেনশনটা লাগবে? ক্রস সেকশনাল এরিয়া বের করার জন্য তো লেন্থ বরাবর। ক্রস সেকশন বলছে, ক্রস সেকশন কোন বরাবর থাকে সেটা তো তোমাদের জানার কথা। ক্রস সেকশনের এরিয়া বলতে পারতেছো না তোমরা? 2-1 শেষ করে ফেলতেছো। ক্রস সেকশন আমি 1-2 তে পড়ে আসছি তোমাদের। বোল্ট যেখানে আছে সেই মানে সেই এরিয়াটা। বোল্ট যেখানে আছে, বোল্ট তো লেন্থ বরাবর আছে, থিকনেস বরাবর আছে, উইথ বরাবর আছে, কোনটা ধরবা সেটাই বলতে। ক্রস সেকশন কাকে বলে বলছিলাম? একটা ম্যাটেরিয়ালকে ডিটেলস বা একটা ডাইমেনশনকে বলো, বা একটা কাটলে যে এরিয়াটা পাওয়া যায়। আমি বলতেছি একটা রেক্টেঙ্গেল বলো বা 3D অবজেক্ট বলো, 3D অবজেক্টকে কেটে ফেললে আয়তাকার ঘনবস্তু ধরো, কয়টা ডাইমেনশন পাবা তুমি? আয়তাকার ঘনবস্তুতে কয়টা ডাইমেনশন আছে? 6টা। অনেকগুলোই তো সেম, তাহলে মেইন ডাইমেনশন কয়টা? 6টা তল আছে, 6টা ডাইমেনশন নাই। 6টা ডাইমেনশন আর একটা আয়তাকার ঘনবস্তুতে 6টা ডাইমেনশন লাগে? মানে একটাই স্যার তল, মানে 6টা তল আছে, 6টা তল। হ্যাঁ ডাইমেনশন কয়টা লাগে আয়তাকার ঘনবস্তুতে? একটা। ডাইমেনশন 3টা। কি কি? তাহলে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড।
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। করে আসছো তো এগুলো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানলে তোমরা ভলিউমও বের করতে পারবা, এরিয়াও বের করতে পারবা, সব জিনিসই বের করতে পারবে। এখন আমাকে বলো সবচেয়ে বড় ডাইমেনশনটা কি? তিনটা ডাইমেনশনের ভিতরে লেন্থ, উইডথ আর স্যার দৈর্ঘ্য। লেন্থ লেন্থ। তাহলে লেন্থ বাদ দিয়ে যে দুইটা ডাইমেনশন পাবা সেই দুইটা যে এরিয়া তৈরি করবে সেটাকে ক্রস সেকশনাল এরিয়া বলে। আমি 1 2 তে বারবার পড়াই আসছি। আমি তোমাদের তখনও বলছিলাম এইসব জিনিস লাগবে, তোমরা কেন যে সিরিয়াসলি নাও নাই আমি জানি না। তাহলে আর কোনটা লাগবে? উইথ পাইলাম, ডাব্লিউ হাইট লাগবে। হাইটটা লাগবে, Height অথবা আর height। অথবা এখানে থিকনেসটা লাগবে আর কি, একই কথা। এখানে হাইট আর থিকনেস যেহেতু ছোট, হাইটটাকে অনেক সময় থিকনেসও বলা হয়। তাহলে এখানে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ডাব্লিউ ইন্টু টি। কিন্তু যে জায়গায় ফেটে গেল সেই জায়গায় উইথটা কি ডাব্লিউ আছে? হোল করা হয়েছে না ওই জায়গায় একটা? হোলের পজিশন বরাবর উইথ কমে গেছে না? বুঝতে পারো নাই? আমি একটু এইভাবে বলি, এই ডাইমেনশন ধরো ডাব্লিউ, ধরো এখানে একটা হোল করা হইলো, তাহলে এই ডাইমেনশনটা এখন এখান থেকে এত দূর আর এখান থেকে এত দূর হয়ে গেল। ডাব্লিউ থেকে কমে গেল নাকি বেড়ে গেল? কমে গেল। কত দূর কমছে? সরি, হোলের ডায়ামিটার হোলের ডায়ামিটারের সমান। তাহলে ডাব্লিউ ইন্টু টি এর পরিবর্তে এখন কত হয়ে যাবে? ডি। ডাব্লিউ মাইনাস ডি ডায়ামিটার ইন্টু টি। ডায়ামিটার অফ হোল ইন্টু টি, এটাই আসে না? জি স্যার। এখন এখানে যদি হোল দুইটা থাকে 2d ইন্টু 2D ডাব্লিউ হবে। মাইনাস 2d ইন্টু টি। এই সেটাই করা হয়েছে। দেখো যদি n সংখ্যক থাকে ডাব্লিউ ইন্টু এন ডি ইন্টু টি। বুঝতে পারছো? জি স্যার। একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, টিয়ারিং এরিয়াতে খালি হোলের ডায়ামিটার ইউজ হয় আর সব জায়গায় কিন্তু বোল্টের ডায়ামিটার। দেখো আগের এরিয়াগুলোতে এখানেও শেয়ারিং এরিয়াতেও বোল্টের ডায়ামিটার, সিঙ্গেল শেয়ার ও ডাবল শেয়ার দুইটাতেই। আবার যখন বিয়ারিং এরিয়া বের করছিলাম তখনও বোল্টের ডায়ামিটার, খালি একমাত্র টিয়ারিং এ গিয়ে অলওয়েজ হোলের ডায়ামিটার, কোনো জায়গায় না। আবার যদি টি দিয়ে আমি গুণ করে দিই তাহলে ফার্স্টেরটা কি আছে? ডাব্লিউ টি না, মানে উইথ ইন্টু টি, আর পরেরটা আসতেছে এন ইন্টু ডিএস ইন্টু টি। ডাব্লিউ টি মানেই তো ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? অনেক সময় এইটা দিয়েও বের করা হয়, রেক্টেঙ্গুলার না হইলে এটা দিয়ে বের করা হয়, এরিয়া ইন্টু এন ডিএস টি। আর রেক্টেঙ্গুলার হইলে তুমি এটা দিয়েও বের করতে পারো, চাইলে এটা দিয়েও বের করতে পারো, একই কথা। এখন আসো এইটা কিভাবে কানেকশন দেয়া হইলো, ওই মেইন প্লেট আর কভার প্লেটের কনসেপ্ট আমি এই স্লাইডটা দিয়ে তোমাদের আসলে বুঝাইতাম, আগে লাগছে বলে আগে বুঝাই দিচ্ছি। এখন দেখো এই দুইটা হচ্ছে মেইন প্লেট, আমি এই দুইটাকে জোড়া লাগাইতে চাচ্ছি, কিন্তু এই দুইটাতে এমনি এমনি জোড়া লাগবে না, দেখো মাঝখানে একটু গ্যাপও আছে। যদি জোড়া না লাগে তাহলে এই দুইটা কি হবে? দুই পাশ থেকে ফোর্স দিলে এভাবে চলে যাবে না, দুই পাশে সরে যাবে না? জি স্যার। জি সরে স্যার। যাবে। এখন সরে না যাওয়ার জন্য এই ধরনের একটা এক্সট্রা প্লেট ইউজ করা হবে, যেটা আমি উপরেও দিব আবার নিচেও দিব, তারপরে কানেকশন দিয়ে দিব, এই সেটা করে এই জিনিসটা তৈরি হবে। এবং দেখো উপরে যখন এই প্লেটটা দিব তখন এই নিচের দুটার মধ্যে এই গ্যাপ দুটা কি উপর থেকে দেখা যাবে? উপরে যখন এই প্লেটটা এনে এখানে বসাই দিব না স্যার। তখন সেজন্যই দেখো এগুলো হিডেন লাইন দিয়ে দেখানো হয়েছে। হিডেন লাইন কখন দেওয়া হয়? রিয়েলি আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই সমস্ত জায়গায় হিডেন লাইন ইউজ করা হয়, এগুলো কিন্তু ড্রয়িং এ পরে আসছে। তাহলে ঠিক একই ধরনেরই। এবং তুমি এখানে বলো দেখি কভার প্লেট কয়টা ইউজ করা হয়েছে, একটা নাকি দুইটা? দুইটা। কেমনে বুঝলি? স্যার একটা। দুই পাশে। দুই এইটা পাশে দুই স্যার পাশে দুইটাকে আছে, কানেক্ট করার জন্য তো আমি একটাই ইউজ করছি। দুই পাশে আছে নাকি সামনেও একটা আছে পিছনেও একটা আছে, এটা কিভাবে বুঝবো? এটা কোন দিক থেকে দেখলে বুঝবা? স্যার উপর থেকে। উপর থেকে, এই উপর থেকে দেখলে ভিউটা হবে এই ধরনের দেখানো আছে। তাহলে এখন বলো দেখি কভার প্লেট কয়টা ইউজ করা হয়েছে? একটা। এটা মেইন প্লেট ছিল, এটা মেইন প্লেট ছিল, এর নিচে একটা কভার প্লেট, উপর একটা কভার প্লেট। দুইটা দুইটা। মানে সামনে একটা পিছনে একটা, এই ফিগারের জন্য সামনে একটা পিছনে একটা, আর এই ফিগারের জন্য ডানে একটা বামে একটা অথবা নিচে একটা উপরে।
দেখো এই মাঝখানের গ্যাপটা হচ্ছে মেইন প্লেটের গ্যাপটা, এই ছোট একটা গ্যাপ, বুঝতে পারতেছো? কাভার প্লেট কিন্তু সলিড একটা, মাঝখানে কিন্তু কোনো ডিসক্রিট পার্ট নেই, এই কাভার প্লেটে কিন্তু পুরোটা এত দূর ক্লিয়ার থাকলে এই কনসেন্ট্রেটিক লোডের অঙ্কগুলো ইজি। স্যার এটা আবার একটু বলবেন? এখানে যে দুইটা কাভার প্লেট ইউজ হয়েছে সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আমি বলতে চাচ্ছি, এই দুইটা প্লেট কানেকশন দেওয়ার জন্য এটার উপরে একটা কাভার প্লেট বসানো হইলো, নিচে একটা কাভার প্লেট বসানো হইলো, তারপরে এই হোল গুলো যথাস্থানে বসাইয়ে সেই বরাবর বোল্ট গুলো ইনসার্ট করে দেওয়া হইলো। এখন সেটা আমরা এই ফিগার দেখেও বুঝবো না, এই ফিগার দেখেও বুঝবো না, এই ফিগার দেখেও বুঝতেছি না, আমাদের দেখতে হবে উপর থেকে দেখলেই আমরা দেখতে পারবো এই পাশে একটা কাভার প্লেট এবং ওই পিছনের দিকেও একটা কাভার প্লেট আদৌ আছে কিনা নাই। তাহলে এই দেখো এই ভিউটা দেখলাম, এটা দেখলাম যে এই পাশে একটা কভার প্লেট আছে, এই পাশে একটা কভার প্লেট আছে, এই দুইটা হচ্ছে মেইন প্লেট। তাহলে কভার প্লেট কিন্তু দুইটা ইউজ হয়েছে দেখতেছি আমরা। বুঝতে পারছি। এই আর স্যার টিয়ারিং এরিয়াতে 2 দ্বারা গুণ দেওয়া উচিত না, কারণ স্যার উপরেও তো ছিঁড়ে যাইতেছে আবার নিচেও ছিঁড়ে যাইতেছে না কোনটা? স্যার টিয়ারিং এরিয়া মানে আমরা এই যে যদি টান দেই স্যার তখন উপর থেকে দেখতেছি যে স্যার এই যে ক্র্যাক হয়েছে স্যার, স্যার হুম। নিচের না থেকে আমরা ক্র্যাক হবে না? আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেট ধরে ধরে করব, মানে এটার জন্য একবার ক্যালকুলেশন করব, তারপর এটার জন্য আবার ক্যালকুলেশন করব। দুইটার আলাদা আলাদা ক্যালকুলেট কেন করতে হবে বলতে পারবা? কারণ দুইটার ডাইমেনশন তো সেম নাও হইতে পারে। ধরো এটার থিকনেস 12 মিলিমিটার, এটার থিকনেস 10 মিলিমিটার, আলাদা হইতে পারে না? জি স্যার। সেজন্যই তোমাদের আলাদা আলাদা করতে হবে। আর যদি সেম হয় একবার করলেই হবে, তখন বলে দিলে দুইটার ক্যালকুলেশন সেম, এটা লিখে দিলেই হবে। বুঝো নি? এগুলোতে আসতেছি আমি, যখন অঙ্কতে যাব তখন আস্তে আস্তে আসবে। এখন বললো আরেকটা জিনিস লাগবে, ফোর্সের জিনিস, এটা টিয়ারিং এ লাগে জেনারেলি, ফোর্সিং এর জিনিস লাগে, মানে একটু ক্লিয়ার করে বলে। যেমন দেখো এখানে দুইটা সেকশন দেখাইছে, একটা হচ্ছে 1-1 সেকশন, একটা হচ্ছে এখানে 2-2 সেকশন। 2-2 সেকশনটা কিন্তু কভার প্লেটে দেখানো হয়েছে, 1-1 সেকশনটা মেইন প্লেটে দেখানো হয়েছে, ঠিক আছে? এখন লোড ট্রান্সফারিংটা কিভাবে হয় বলো দেখি। ফার্স্টে মেইন প্লেট এখানে পি দেওয়া হইল, পিটা আস্তে 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 এই পাশ দিয়ে পাস হইতে থাকে, পাস হইতে থেকে এখান পর্যন্ত আসে, তারপরে যখন এদিকে এখানে আসার পরে এটাতে পাস হইতে চায়, পাস হইতে পারে না, কারণ তাদের মধ্যে তো কোনো কানেকশন নেই, মানে ইনিশিয়াল পজিশনের কথা বলতেছে, তাদের মধ্যে কোনো কানেকশন দেওয়া হয় নাই এরকম পরিস্থিতিতে, তাহলে কানেকশন হইতে পারতেছে না। তাহলে এত দূর পর্যন্ত মেইন প্লেটে আসার পরে কানেকশন দেওয়ার পরে সেটা কোন জায়গায় যাবে? তখন সেটা কভার প্লেটে উঠে যায়, মানে এই জায়গায় চলে আসে, ঠিক আছে? তারপরে এই কভার প্লেট থেকে আস্তে আস্তে সেটা এইভাবে এদিকে পাস হয়ে এখানেও যায়, আবার এদিক থেকে যখন পাস হইতে পারে না তখন আবার মেইন প্লেটে চলে যায়, এদিক এখানে চলে আসে। মানে মেইন প্লেট থেকে কভার প্লেটে পাস হয় কিন্তু এই পজিশন, যখন তারা দেখে যে এক মেইন প্লেট থেকে অন্য মেইন প্লেটে পাস হইতে পারে না, যখন তখন এই কিন্তু জিনিসটা হয়। যেমন ধরো তোমাদের দুইজন ব্যাচমেট, দুজনেই আসানুল্লাহর স্টুডেন্ট, তো একজনে কিছু টাকা ধার দিতে চাচ্ছে, ঠিক আছে? একজনে কিছু টাকা ধার দিতে চাচ্ছ, সরাসরি দেখা হইলে তো সরাসরি দিয়ে দিতে পারতেছো তোমরা, কিন্তু এটাতে কিন্তু তোমরা সরাসরি দেখা করতে পারতেছো না, তোমাদের মধ্যে কানেকশন নেই, মানে তোমরা দুইজন দুই ডিস্টেন্স আছে, সামান্য হইলেও ডিস্টেন্স আছে, সামান্য ডিস্টেন্স মানেও পৃথিবীর জন্য অনেক বড় ডিস্টেন্স, ধরো আমরা এটাই অ্যাজিউম করি, মানে কানেকশন নেই সোজা কথা। তাহলে কি করতেছো, তোমার অন্য একজন ফ্রেন্ডের থ্রো হয়ে পাঠাচ্ছ, অথবা অন্য ইউনিভার্সিটির একজন ফ্রেন্ডের থ্রো হয়ে পাঠাচ্ছ, জিনিসটা হচ্ছে এরকম। তাহলে অন্য কভার প্লেটটাই লোডটা পাচ্ছে কিন্তু এই পজিশনে এসে, মানে মাঝখান থেকে কভার প্লেটে পাচ্ছে, কিন্তু মেইন প্লেটে কিন্তু এক প্রান্ত থেকে পাচ্ছে, লোডটা দিয়েছিল এক প্রান্তে। এটার মধ্যে পার্থক্য বুঝতেছো কিনা দেখো, মেইন প্লেট পাচ্ছে দুই প্রান্তে, কভার প্লেট পাচ্ছে মাঝখান থেকে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই জিনিসটা একটু মাথায় রেখে কাজটা করি। এখন আমাকে বলো, এই মেইন প্লেটে ইউজ হয়েছে লোড কত? লোড কত ইউজ হয়েছে? পি।
ইউজ হয়েছে, এই মেইন প্লেটে কত ইউজ হয়েছে, তাও পি। তাহলে যে কোনো একটা মেইন প্লেট করলেই হবে, কারণ দুইটাই সেম। এখন দেখি এটা মেইন প্লেটের জন্য যদি করতে চায়, এই পিটাকে রেজিস্ট করবে কে? ওই পাশের পি। না, ওই পাশেরটা আমি আলাদা চিন্তা করতেছি, কানেকশন নাই তো এটার জন্য। স্যার ওই মাঝখানের ওই হলো সারফেসের একটা মানে পাশে কি আরেকটা পি হলো তৈরি হবে। হলো সারফেসে যে বোল্ট গুলো থাকতো সেগুলোই রেজিস্ট করবে। জি স্যার। জি স্যার। এখন আমাকে বলো এটাই কত রেজিস্ট করবে? এটা কি পি ফুল রেজিস্ট করবে নাকি পি এর কিছু দূর পি পোর্শন? বাই 8। অবশ্যই পি বাই 8 রেজিস্ট করবে, আমি ওইটাতেই আসতে চাচ্ছিলাম। মানে টোটাল পি কে রেজিস্ট করবে কিন্তু এই 8টা বোল্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা বোল্ট রেজিস্ট করতেছে। তাহলে প্রতিটাই পি বাই 8 করে করে রেজিস্ট করতেছে। এটা বুঝছো কিনা দেখো, প্রত্যেকটা স্যার। বোল্টেই পি বাই 8 করে রেজিস্ট করতেছে এই ফিগারের জন্য। পরীক্ষায় কিন্তু এই ফিগার থাকবে, সেটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? তাহলে আমাকে বলো এই পজিশনে আস্তে আস্তে পি এর কত দূর লস হয়ে যাচ্ছে। পিটা এটা ডান পাশে কাজ করতেছিল, এগুলো নিশ্চয়ই বাম পাশে কাজ করতেছিল ইকুইলিব্রিয়ামের জন্য রেজিস্ট করছে যেগুলো। তাহলে পি থেকে কত লস হয়ে গেছে? এদিকে পি বাই 8 লস হয়ে গেছে, এদিকে পি বাই 8 লস হয়ে গেছে, এদিকে পি বাই 8 লস হয়ে গেছে। তাহলে কতটা পি বাই 8 লস হয়ে গেছে? 3টা স্যার। সেজন্যই F11 হবে P মাইনাস 3 পি বাই 8। বুঝছো কিনা দেখ। সোজা জি কথা, স্যার। তুমি যেটার জন্য ক্যালকুলেশন করতেছো সেটা পর্যন্ত আসতে গেলে কোন পাশ থেকে আসতে হবে? এটা কিন্তু মেইন প্লেটে কিন্তু এই পাশ থেকে আসতে হবে। এই পাশ থেকে এখানে আসতে গেলে তুমি কয়টা বোল্ট পাস করে আসছো? এই 3টা বোল্ট পাস করে আসছো। জি স্যার, বুঝতে পারছি। এবার আসো কাভার প্লেটের জন্য। কাভার প্লেটের জন্য কাভার প্লেট শুরু হয় কিন্তু জার্নি এখান থেকে, মাঝখান থেকে, সেটাই বললাম। তাহলে এই 2 সেকশনে কাভার প্লেটে কয়টা ফেলে আসছে? 5টা। 5টা, সেজন্য পি মাইনাস 5 বাই 8 হচ্ছে কিনা স্যার দেখ। এক্ষেত্রে কি স্যার এই নীল দাগ থেকে স্যার মানে টানা শুরু হবে না? কোনটা? মানে যদি 5টা যে হয়েছে এটা কাভার প্লেটে স্যার, এটা স্যার এই যে নীল দাগ থেকে স্যার মানে টানা শুরু হবে না? যেরকম ওটা যেরকম পি দাগ থেকে এরকম পাস করে 3টা বোল্ট পাস না করে না, যাওয়ার। 3টা বোল্ট পাস করতেছে কোত্থেকে? যেখানে লোডটা কাজ করতেছে সেখান থেকে। মেইন প্লেটে লোডটা কাজ করছিল এইখানে, কিন্তু কাভার প্লেটে লোডটা পাচ্ছে তো এই মাঝখানে এসে। তাহলে এই মাঝখান থেকে এখানে যাইতে গেলে কয়টা বোল্ট পাস করতে ও হবে আচ্ছা, সেটা। বুঝতে পারছি স্যার, 5টা বুঝতে পারছি স্যার। স্যার ওই 2টা তো স্যার ওই একই লাইনের মধ্যে আরো 2টা আছে, মানে একই লাইনে না 3টে কানেক্টর। না, এটা তো একই লাইনের মধ্যে 3টা ছিল, এই 3টা তো ক্যালকুলেট করিনি আমি, কিন্তু ফেলে আসছে কয়টা সেই 3টা দেখছি। স্যার সেকশন গুলা কি স্যার দেওয়া হবে এরকম 1 1 2 2 করে কি না, স্যার দেওয়া হবে? এটা স্যার এটা তাহলে 5Pটা কিভাবে হয়েছে একটু একবার দেখাবেন? এই 5P, এই 5টা, এই পাশ থেকে এখানে আসছে না, কয়টা ক্রস করে গেছে? এই দুইটা, এই দুইটা, এই একটা। কাভার প্লেট তো লোড পাচ্ছে এখানে এসে, মাঝখানে এসে, বুঝো নাই? জি স্যার। তাহলে ফেলে মাঝখান থেকে আসা বোর্ড থেকে যে মানে লোড গুলো আসবে মানে মেইন সেগুলো প্লেট গুলো সেগুলো বাদ সেগুলো। সেগুলো স্যার বাদ যাবে। স্যার 2 বলতে কি স্যার ওই লাইনে যে 2টা আছে ওই 2টার ক্ষেত্রে সেম, ওই 2টার ক্ষেত্রে সেম P মাইনাস 5P বাই 8। লোড হবে P মাইনাস 5P বাই 8। তাহলে এটার জন্য বলো, এখানের জন্য কত হবে? মেইন প্লেটের এইটার জন্য কত হবে বলো দেখি। লোড কত? P মাইনাস কত? 5P বাই 8। আমার মেইন প্লেটে কিন্তু এদিক থেকে যাইতে হবে, P/8। P মাইনাস P বাই 8। আর এটার জন্য বলো দেখি, কাভার প্লেট এটার জন্য। স্যার P-3P/8। 3P, তুমি এখান থেকে যাচ্ছ স্যার ও আচ্ছা স্যার -2P/8। 2P বাই 8 হলো, মানে এই দুইটা ফেলে যাচ্ছে। স্যার মানে কখন এগুলো কোন পাশ থেকে বলতেছি? স্যার মেইন উপরটা প্লেটের, বাম দিক থেকে ডান দিকে না, আর নিচেরটা তো স্যার ডান দিক থেকে বামে কাউন্ট করতেছি। মানে এইটা বড় ইস্যু না, বড় ইস্যু হচ্ছে তুমি যে কোনো দিক থেকে যাইতে পারবা। এখন আমাকে বলো এটা কেটে ফেলছে এই জায়গায়, মানে সেকশনটা এই জায়গায়,
এবং সেটা কি এই প্লেটে কাটছে নাকি এই প্লেটে কাটছে? স্যার ডান ডান পাশের দিক প্লেটটায়। তাহলে ডান পাশের প্লেট থেকে ডান পাশের প্লেটেই কাউন্ট করব। ডান পাশের প্লেটে ফোর্সটা কোন দিকে? ডান দিকে। ডান দিকে। এখানে। তো সোজা কথা এখান থেকে তোমার ওই কাটা অংশতে যাইতে গেলে কয়টা বোল্ট পাস করছো? 3টা করছিলে, সেজন্য গেছে। এইবার আমাকে বলো এটাতে কভার প্লেটে লোডটা কোন জায়গা থেকে পৌঁছাচ্ছে, কোন জায়গায় প্রথমে পাচ্ছে লোডটা? কভার প্লেটে কিন্তু সরাসরি লোড গিভেন নাই, পাচ্ছে কোন জায়গায় লোড? সেন্ট্রয়েডে স্যার। মানে মাঝখানে এই একবারে ফাঁকা জায়গাতে এসে যখন পাস করতে পারবে না তখনই কিন্তু কভার প্লেটের উপরে প্রেসারটা পড়ে। যদি এটার মধ্যে কানেকশন থাকতো তাহলে কি কভার প্লেটের দরকার থাকতো? না স্যার। কভার প্লেটের দরকার আছেই তো, এই দুইটার মধ্যে ডিসক্রিট বলে, কোনো কানেকশন নাই বলে। এখন এখানে আসার পরেই লোডটা বুঝতে পারবে এদের মধ্যে কোনো কানেকশন নাই, তখনই সে লোডটা কভার প্লেটে পাস করবে, মানে এই মাঝামাঝি অংশতে, এই মাঝখানে কভার প্লেটটাতে পাবে। তাহলে এখানে লোডটা কাজ করতেছে এবং সেকশনটা হচ্ছে এই জায়গায়, তাহলে এখান থেকে এখানে যাবো আমি। সোজা কথা যেখানে লোড কাজ করতেছে সেখান থেকে যেখানে বের করতে হবে সেখানে যাবো। সেখানে যাইতে গেলে কয়টা ভোল্ট আমাকে পাস করে যাইতে হচ্ছে বা কয়টা রিবেট আমাকে পাস করে যাইতে হচ্ছে এটা দেখতে হবে। বুঝতে পারছো? আমরা আরো দেখলে আরো ক্লিয়ার হবে, আমরা অঙ্ক করবো এইগুলোর উপরে। আরেকটা জিনিস মনে রাখো, এই বাদ যাওয়া জিনিসগুলো বাদ যাবে কি যাবে না বা ক্যালকুলেট করবা কি করবা না সেটা ডিপেন্ড করে কিন্তু এই বোল্টের ওরিয়েন্টেশনের উপরে। এবং এই বোল্টের ওরিয়েন্টেশন যদি সেম থাকে তাহলে কিন্তু এত কিছু ক্যালকুলেট করার দরকার হয় না, কয়টা বাদ যাবে কয়টা যোগ হবে এই সমস্ত জিনিস। যেমন দেখো এই লাইনে বোল্ট কয়টা? একটা। একটা। এই লাইনে? দুইটা। এই লাইনে? তিনটা। এই লাইনে? দুইটা। তাহলে দেখো প্রত্যেকবারই কিন্তু চেঞ্জ হয়েছে। যদি সেম থাকতো একটা অথবা দুইটা, ধরো এখানেও একটা এখানেও একটা এখানেও একটা, তাহলে শুধুমাত্র এটার জন্য ক্যালকুলেট করলেই হয়ে যেত, এগুলো আর ক্যালকুলেটই করতে হইতো না। যেমন আমি এক্সাম্পল দিই, এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে কয়টা আবার? দুইটা। এই দুইটা কিন্তু আগেও করে আসছে, কোন জায়গায় করে আসছে? এটা তো করে আসছে না, জি স্যার। সেজন্য এটা করার দরকার নেই। এটা করলে করার না করা সেম, মানে তুমি করলে হয়তো অঙ্ক লেন্দি হচ্ছে কিন্তু কোনো দরকারে লাগবে না এটার ডাটা। এইভাবে করে চিন্তা করে তোমাকে অঙ্কটা ছোট বানাইতে হবে। সোজা কথা আমি তোমাদের একদম ইজি করে দিই, যে ভোল্টের ওরিয়েন্টেশন আগে করে আসবা সেটা দ্বিতীয়বার করার দরকার নেই। যেমন এই একটা করছো, এটাতে একটা ছিল, একটা করে আসছো, এখানে এসে দুইটা পাইলা, তাহলে দুইটা আগেরটা সেম না, সেজন্য এটারও করতে হবে। আবার এখানে এসে তিনটা পাইলা, তাহলে এটাও আগেরটা সেম না, তাহলে এটাতেও করতে হবে। কিন্তু এখানে এসে আবার দুইটা পাইলা, দুইটা কিন্তু আগে করে আসছো, সেটা না করলেও। স্যার এখানে মনে করেন স্যার চারটা লাইনে প্রত্যেকটা লাইনে একটা করে বোল্ট থাকলো, তাহলে স্যার ওই পাশ থেকে মানে যেখানে লোড আছে ওইখান থেকে স্যার আমরা আস্তে আস্তে তো আমরা প্রথমে একটা লোড বাদ যাবে, তারপরে আর দুটো লোড বাদ তুমি যাবে, তুমি মানে দুটো রিপে। দাঁড়াও আমি বলি, তুমি এখানে করলে কয়টা লোড বাদ যাবে? মেইন প্লেটের যদি এই 0, জায়গায় একটাও না। একটাও যাবে না, তাহলে এটাতেই সবচেয়ে ডমিনেট করবে যদি একটা একটা করে থাকতো। এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা হবে। কারণ তাহলে স্যার ওই সেকেন্ডটায় আসলে তো একটা বাদ যাবে, আবার তারপরেরটা 3 নাম্বারটা আসলে দুইটা বাদ দুইটা যাবে। বাদ যাবে, এটাতে আসলে তিনটা বাদ যাবে, কিন্তু তিনটা বাদ গেলেও ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবা সেটা আমাদের দরকার হবে না, সেজন্য করার দরকার হবেই না, তাই বলতে চাচ্ছি। জি স্যার। বোঝার জন্য তোমরা যেটা বলছো ওইটাই, এটা তো হইলে কোনোটা বাদ যাবে না, এটা তো হইলে একটা বাদ যাবে, এটা তো হইলে দুইটা বাদ যাবে, এটা তো হইলে তিনটা বাদ যাবে, ঠিক আছে? জি স্যার। এভাবে করে ক্যালকুলেশনটা হবে। আচ্ছা দেখো এখানে একটা মেইন প্লেট দেওয়া আছে, এটা কিন্তু কনসেন্ট্রেটিং, যদিও বলে দেয় নাই তোমাদের। এখানে একটা অ্যাঙ্গেল সেকশন ইউজ করা হয়েছে, অ্যাঙ্গেল সেকশন মানে এল সেকশন। এল সেকশনকে ডিটেইলস ডেসক্রাইব করতে গেলে কয়টা জিনিস বলতে হয়? এই ডাইমেনশনটা বলতে হবে, এই ডাইমেনশনটা বলতে হবে, আর এই থিকনেসটা বলতে হবে। এটা মানে এদিকে থিকনেস যা এদিকে থিকনেস তা সেম থিকনেস এটাতে। বুঝতে পারছো? এই যে জিনিসগুলো দেওয়া আছে, একটা হচ্ছে 76, একটা 51, একটা 7.9, এটা 76,
76 আবার নিচেরটাও হইতে পারে, এটাও কিন্তু 76 হইতে পারে, সেটা ডিসাইড করতেছে এখানে কোন দিকে বসাইছে তার উপর। তারপরে এটা 51 ধরলাম, আর এই থিকনেসের ভ্যালু হচ্ছে 7.9। এগুলোর মিনিং তোমাদের পপআপের বইয়ের লাস্টের পেজে ইন্ডেক্সে দেওয়া আছে, তো তবুও আমি একটু ইয়ে করতেছি। এখানে দেখো, এখানে ভোল্টের ওরিয়েন্টেশন গুলো, এখানে ভোল্টের ওরিয়েন্টেশন গুলো দেখতেছো, এখানে কয়টা করে ভোল্ট, এখানে কয়টা করে ভোল্ট, 5টা করে স্যার। প্রতিটা সেকশনে লোডের সাথে পারপেন্ডিকুলার ভাবে সেকশন নিতে হবে, একটা করে। একটা করে, তাহলে শুধুমাত্র এটার জন্য করলেই হবে, এগুলোতে করার দরকার নেই, ঠিক আছে। তারপরে এই দেখো অ্যাঙ্গেল সেকশনে আমি নিচেরটা 76 দিছি, এখানে এখানে 51 দিছে, আর এটা 7.9 দিছে। এখন সেন্ট্রয়েডটা তুমি এক্স বার বের করবা নাকি ওয়াই বার বের করবা সেটা ডিপেন্ড করতেছে। আমি বলতে চাচ্ছি এখানে অ্যাঙ্গেল সেকশনের মধ্যে একটা পার্ট হচ্ছে 51, একটা পার্ট হচ্ছে 76, একটা থিকনেস হচ্ছে 7.9, সেটা তো কোয়েশ্চেনে গিভেন আছে। এটার মাধ্যমে এই জিনিসটাই দেয়া, এবং বলছে কি এখানে দুইটা অ্যাঙ্গেল সেকশন ইউজ হয়েছে, ডাবল অ্যাঙ্গেল, মানে এই দেখো এটা হচ্ছে তোমার গাসেট প্লেট একটা, এই দেখো এই গাসেট প্লেট এখানে এক্সট্রা ভাবে লিখেই দিছে গাসেট প্লেট। এই গাসেট প্লেটের উপরে সামনের দিক থেকে যে একটা অ্যাঙ্গেল দেখতেছো, পিছনেও কিন্তু একই ধরনের একটা অ্যাঙ্গেল আছে, মানে দুইটা অ্যাঙ্গেল আসলে এখানে। এই দেখো এটাও একটা অ্যাঙ্গেল সেকশন এল এর মতো, এটাও আর একটা অ্যাঙ্গেল সেকশন, মানে এই দুইটা অ্যাঙ্গেল সেকশন, দুই পাশে গাসেট প্লেটের দুই পাশে বোল্টটা ইন্টারসেক্ট করছে আর কি, বোল্টটা দুই পাশে পাস করা, তাহলে দুইটা অ্যাঙ্গেল সেকশন আছে, এবং সেটা একটা গাসেট প্লেটের সাথে লাগানো, এবং এই গাসেট প্লেটের থিকনেসটাও দিয়ে আছে 10 মিলিমিটার। এই মাঝখানে যে রেক্ট্যাঙ্গুলার একটা প্লেট ইউজ হইল এটা, তাহলে এবং সেখানে 4টা বোল্ট ইউজ করা হয়েছে 19 মিলিমিটার রিবেট, মানে এই 4টা বোল্ট বা রিবেটের ডায়ামিটার দিয়ে দিল 19 মিলিমিটার, এবং হোলের ডায়ামিটার দিয়ে দিছে 21 মিলিমিটার। তাহলে কোয়েশ্চেনে দিয়ে দিছে যেহেতু আমাদের ফর্মুলা ইউজ করার দরকার নাই, তাহলে আমি বলতে চাচ্ছি যে লোডটা দেওয়া হয়েছে সেটা কি 76 মিলিমিটারের উপর দেওয়া হয়েছে নাকি 51 মিলিমিটারের উপর দেওয়া হয়েছে, এটা দেখে বলে দেখি। এই P1টা কোথায় দেওয়া হয়েছে, কোয়েশ্চেনটা দেখে ডিসিশন নাও, ফুল কোয়েশ্চেনের কোনো না কোনো এক জায়গায় আছে। দেখো এই লোডটা দেওয়া হয়েছে 76 মিলিমিটারের উপর, তাহলে এটা যদি 76 মিলিমিটার হয়, এই বাইরের দিকে যেটা উপরের দিকে উঠে গেছে সেটা কত, এখানে এটা কত, 76ই হবে স্যার। এটা 76 কেমন হবে, একটা 76 হবে আর একটা কত হবে, 51। 51টাই হবে না, তাহলে জি স্যার। 76 এর উপর লোডটা দেওয়া, তাহলে 76 বরাবরের সেন্ট্রয়েডটা বের করতে হবে, কারণ 76 পজিশনে সেন্ট্রয়েড পজিশনে কাজ করছে কিনা। এই দেখো এই 76 বরাবরের সেন্ট্রয়েডটা বের করতে হবে, তাহলে এক্স বার বের করতে হবে না। জি স্যার। তাহলে আমি লেফট সাইড থেকে বের করলাম, এই পাশ থেকে বের করলাম, এই এক্স বারের ভ্যালু আসলো 25.68। এই দেখো এখানে এই যে এখানে লোডটা কাজ করছে সেটা এই পাশ থেকে এই ডিসটেন্সটা কত, 25.68 কোশ্চেনে গিভেন আছে, মানে এটা হচ্ছে কনসেন্ট্রেটিক লোড দেয়া হয়েছে, বুঝতে পারছো। জি স্যার। অথবা তোমরা সরাসরি কনসেন্ট্রেটিক লোড ধরেও করতে পারো, এই সেন্ট্রয়েডটা বের করার দরকারই নেই, বুঝতে পারছো, সরাসরি করতে পারো। এরিয়াটা তোমরা তোমাদের মতো করে বের করে নিতে পারো, এই ডান পাশে যে ফিগারটা আছে এটার এরিয়া, ডাইমেনশন তো দেয়া আছে, ডাইমেনশন বুঝতে পারতেছো, এরিয়া তোমরা তোমাদের মতো করে বের করে নিতে পারো। এইবার দেখো আমি বিয়ারিং অফ অ্যাঙ্গেল বের করতেছি, এখানে দেখো প্লেট কয়টা, একটা হচ্ছে অ্যাঙ্গেল আর একটা হচ্ছে গাসেট প্লেট, এই দুইটাতেই কিন্তু কাজ করবে বিয়ারিং, বিয়ারিং কিন্তু প্লেটে কাজ করে বলছিলাম, মনে আছে। শিয়ারিং কোথায় কাজ করে, বিয়ারিং কোথায় কাজ করে মনে আছে, মনে না থাকলে বলো। স্যার বোল্টে, শিয়ারিং বোল্টে, আর বাকি দুইটা প্লেটে। প্লেটে। হ্যাঁ। তাহলে আমি বিয়ারিং করতেছি, বিয়ারিং কিন্তু প্লেটেই কাজ করে, তাহলে প্লেট হচ্ছে অ্যাঙ্গেল সেকশনটাও কিন্তু প্লেটের
একটা সেকশন আর কি, মানে এল সেকশনের প্লেট এবং গাছের প্লেট তো আছেই, তাহলে গাছের প্লেটও বের করতে হবে, আবার অ্যাঙ্গেল শেপের ওইটাতেও বের করতে হবে। দেখো সেজন্য বিয়ারিং হবে দুইটাতে, একটা গাছের প্লেটও হবে, একটা অ্যাঙ্গেলও হবে, আর শিয়ারিং হবে একটা, আর টিয়ারিং শুধুমাত্র একটা সেকশন নিলেই হবে, কারণ বোল্টের ওরিয়েন্টেশন গুলো সেম, একটা 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 করে বোল্ট ছিল প্রতিটা সেকশনে, ডিফারেন্স ছিল না। এবার শুধু এরিয়া বের করতে পারলেই আমরা অ্যালাউয়েবল পিটা পেয়ে যাব, কারণ হচ্ছে স্ট্রেসের ভ্যালু কোশ্চেনে গিভেন আছে, স্ট্রেস দিয়ে গুণ দিলেই ফোর্সটা পেয়ে যাবে। দেখো এই স্ট্রেসের ভ্যালু কোশ্চেনে গিভেন আছে, আমাদের বের করতে বলছে এই P1 এর ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারবে, মানে কত অ্যালাউ করতে পারবো আমরা পি এর ভ্যালুটা, P1 এর ভ্যালুটা আর কি, সেটাই বের করতে বলছে। বুঝতে পারছো? সেটাই করতেছি। এখন আমাকে বলো দেখি বিয়ারিং এরিয়া কত হবে অ্যাঙ্গেলের জন্য? অ্যাঙ্গেলের জন্য বিয়ারিং এরিয়া কত বলো? এখানে অ্যাঙ্গেল কয়টা? দুইটা। সামনের দিকে একটা, পিছনের দিকে একটা। সামনের দিকেরটাতে কয়টা বোল্ট? 4টা। তাহলে পিছনের দিক থেকে কয়টা বোল্ট? 4টাই। তাহলে টোটাল কয়টা? 8টা। তাহলে 8টা বিয়ারিং এরিয়া বের করা, 8 ইন্টু টি ইন্টু ডি। টিটা কোনটা হবে? অ্যাঙ্গেলের টিটা হবে না, যেহেতু অ্যাঙ্গেল সেকশনে বের করতেছে। এই দেখো জি স্যার। 8 ইন্টু টি ইন্টু ডি, 8 হচ্ছে 8, টি হচ্ছে অ্যাঙ্গেলের থিকনেস, আর ডি হচ্ছে বোল্টের ডায়ামিটার। ঠিক আছে, এটা হচ্ছে বিয়ারিং এরিয়া বের করলাম, বিয়ারিং স্ট্রেস দিয়ে গুণ দিলে বিয়ারিং ফোর্সটা পেয়ে গেল। বিয়ারিং স্ট্রেস দেখো কোশ্চেনে গিভেন আছে কত, 335 ইন বিয়ারিং। বুঝতে পারছো? এবার আমরা গাছের প্লেটের জন্য দেখি, গাছের প্লেটের এরিয়াটা বলো দেখি কত হবে। গাছের প্লেট কিন্তু একটা, গাছের প্লেটের জন্য তাহলে প্লেন কয়টা হবে বা বোল্ট কয়টা হবে? 4টা 4টা। 4টা। থিকনেস কত গাছের প্লেটের? 10 10 মিলিমিটার। তাহলে 4 ইন্টু 10 ইন্টু কত বিয়ারিং এরিয়া? স্যার বোল্ট মানে 335। বোল্ট কয়টা আছে এটা আবার একটু বলবেন যে কিভাবে প্লেটের এই কয়টা বোল্ট আছে? যেমন দেখো এই অ্যাঙ্গেলে বোল্ট আছে কয়টা, চিত্রতেই তো দেয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। কোয়েশ্চেনও বলা আছে 4টা ইউজ করা হয়েছে। 419 মিলিমিটার বোল্ট অথবা রিভেট। অ্যাঙ্গেল সেকশন এই সামনের দিকে যেমন আছে, পিছনেও কিন্তু একটা আছে, ডাবল অ্যাঙ্গেল সেকশন বলছে, এই 2 অ্যাঙ্গেল সেকশন বলে দিচ্ছে। তাহলে একটা অ্যাঙ্গেল সেকশনে 4টা হলে দুইটা অ্যাঙ্গেল সেকশনে 8টা হবে না? এখানেও বলা আছে 2টা অ্যাঙ্গেল সেকশন, তাহলে সেই 8টা দিয়ে গুণ করা হলো। 8 ইন্টু টি ইন্টু ডি, ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য বোল্ট। একইভাবে এটাতে আসলে গাছের প্লেটে কিন্তু হচ্ছে একটা, দেখো এই অ্যাঙ্গেল সেকশন দুই পাশে দুইটা ছিল, কিন্তু গাছের প্লেট হলো একটা, তাহলে 4 মানে 4টার জন্য 4টাই, ডাবল হবে না, আর থিকনেস হচ্ছে 10, আর বোল্টের ডায়ামিটার তো 19, সেম। মানে এখানে 8 এর জায়গায় 4 হয়ে গেছে, এখানে 7.9 এর জায়গায় 10 হয়ে গেছে, আর সবগুলো সেম। স্যার P2 এর মধ্যে আবার 3টা বোল্ট। কোনটা? স্যার P2 ফোর্স যেই অ্যাঙ্গেলটার মধ্যে কাজ না, করতেছে। P2টা তো বের করতে বলে নাই আমাকে, আমাকে বলছে 4টা রিবেট আছে ওই মেম্বারটার বের করতে। 4টা রিবেট আছে তো এটাতে, এটাতে কিন্তু 5টা, এটাতে কিন্তু 3টা, অর্থাৎ 4টা জি শুধু স্যার। আছে এটাতে। শুধু আমাদের P1 টাই বের করতে বলছে, P2 বের করতে বলে না, সেই জন্যই বের আচ্ছা করতেছে। স্যার। এবার বলে শিয়ারিং এ যাচ্ছে, এটা কি সিঙ্গেল শিয়ার নাকি ডাবল শিয়ার? যেহেতু দুই পাশেই কানেক্টেড, এখানেও ভাঙতে হবে, এখানেও ভাঙতে হবে, ডাবল শিয়ার। ডাবল শেয়ার। তাহলে 2 হলো ডাবলের জন্য, n এর ভ্যালু হচ্ছে 4, n এর ভ্যালু 4 কেন? 4টা বোল্ট আছে সেজন্য। বুঝতে পারছো? 2 ইন্টু n না, 2 ইন্টু n 5/4 d স্কয়ার ইন্টু, এখন দেখো এখানে 335 হয়েছে, এখানে 100 হইলো কেন বলতে পারবো কেউ? এটা হচ্ছে বিয়ারিং স্ট্রেস ছিল 335 গিভেন, এখানে কোন স্ট্রেস দিয়ে গুণ দিতে হবে? কি কি স্ট্রেস দেয়া আছে দেখি,
বিয়ারিং দেয়া আছে, শেয়ারিং দেয়া আছে এবং টেনশন দেয়া আছে। কোনটা দিয়ে গুণ দিতে হবে? টেনশনেরটা দিন। শেয়ার করছি, শেয়ারেরটা দিয়ে গুণ দিতে হবে। টেনশন তো টিয়ারিং এরিয়াতে আসবে, টেনশন আসবে টিয়ারিং এ, আর শেয়ারিং আসবে শেয়ারিং এ, আর বিয়ারিং আসবে বিয়ারিং এ। নাম থেকেই তো বোঝা যায় শেয়ার বের করতেছি না, অতএব শেয়ারিং এরিয়া দিয়ে গুণ দিতে হবে। এবং এটা কিন্তু ডাবল শেয়ার, সেজন্য 2 দিয়ে গুণ হইল। ঠিক আছে, এখানে লিখাও আছে অ্যালাউয়েবল শেয়ার স্ট্রেস। এবার আসো টিয়ারিং এ। টিয়ারিং এ করতেছি এখন, এটা হচ্ছে টেনশন ফেলিয়ার করতেছি, এটাও কিন্তু প্লেটে হয় জেনারেলি। গাছের প্লেটের কি উইথ দিয়ে আছে? দেখো তো কোনো জায়গায় থিকনেসটা পাইছে, উইথ কি দিয়ে আছে? হ্যালো, শুনতেছো তোমরা? স্যার আমরা তো স্ক্রিনের ওই কোশ্চেনটা দেখতে পারতেছি না। আমাদের স্লাইড তো আগে থেকে দিয়ে দিছি। আচ্ছা, তবুও আমি করে রাখি। দেখো, গাছের প্লেটের উইথ কিন্তু কোনো জায়গায় দেয়া নাই, বুঝতে পারছো? জি স্যার। উইথ দেয়া নাই কিন্তু থিকনেসটা দেয়া। অতএব উইথ দেয়া না থাকলে তুমি কিন্তু এর জন্য বের করতে পারবে না গাছের প্লেটের জন্য। না হলে কিন্তু টেনশনটাও দুইটার জন্যই হয়, গাছের প্লেটের জন্য হবে, অ্যাঙ্গেলের জন্য হবে। কিন্তু গাছের প্লেটের এনাফ ডাটা নাই বলে আমরা করতে পারতেছি না, আমরা শুধু অ্যাঙ্গেল সেকশনের জন্য টিয়ারিংটা বের করব। এবং দেখো পি অ্যালাউয়েবল পাইলাম, পি অ্যালাউয়েবল বের করব, এরিয়া দিয়ে অ্যালাউয়েবল স্ট্রেসকে গুণ দিতে হবে। টেনশনের অ্যালাউয়েবল স্ট্রেস দেওয়া ছিল বা টিয়ারিং হয় টেনশনের জন্যই, সেজন্য এটা 150 দিয়ে গুণ করা হয়েছে। এবার আসো এরিয়া, এরিয়াটা কত ছিল? ডাব্লিউ মাইনাস এন ইন্টু ডি ইন্টু টি, এটা ছিল না? মনে আছে? এরিয়াটার কথা বলতেছে। জি স্যার। ডাব্লিউ মাইনাস এন ইন্টু ডি ইন্টু টি, ডিটা কিন্তু হোলের ডায়ামিটার, সেটাই করতে হবে। দেখো এটা ছিল ডাব্লিউ, ডাব্লিউটা আমি বলছিলাম কখন ইউজ করতে হবে? রেক্টেঙ্গুলার হইলে, কিন্তু আমাদের কি রেক্টেঙ্গুলার এটা সেকশনটা? জি স্যার। এই সেকশনটা কি রেক্টেঙ্গুলার? এটা অ্যাঙ্গেল সেকশন, দুইটা রেক্টেঙ্গেলের কম্বিনেশন হয়েছে, তাই মানে তো পুরোটা রেক্টেঙ্গেল না। তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে, a মাইনাস এন ডিএস ইন্টু টি। তাহলে a মাইনাস এন ডিএস ইন্টু টি, দেখো এটা হচ্ছে a, ঠিক আছে, এটা হচ্ছে a, n এর ভ্যালু হচ্ছে 1। n এর ভ্যালু 1 কেন বলো দেখি? কারণ এই সেকশনে বোল্ট ইউজ হয়েছে একটা, টিয়ারিং এ এইভাবে সেকশন নিয়ে নিয়ে দেখতে হবে বলছিলাম না? জি স্যার। তাহলে এখানে বোল্ট পড়তেছে একটা, তাহলে a মাইনাস কত হবে? এন ডিটি, n এর ভ্যালু 1, তাহলে a মাইনাস ডি ইন্টু টি হবে। তাহলে a হচ্ছে এটা এই যে বের করা আছে এই জায়গায়, আর ডি হচ্ছে 21 আর টি হচ্ছে 7.9, 7.9। ডিটা কোথেকে পাইছে বলো দেখি? 21 হোলের ডায়ামিটার কিন্তু কোশ্চেনে গিভেন ছিল, এই দেখো এত মিলিমিটার ডায়া হোল। তো কখন বোল্টের ডায়া নিতে হবে, কখন হোলের ডায়া নিতে হবে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এখন জি স্যার। সেভাবে করে এই ফোর্সও বের করলো। এখন দেখো এটা হচ্ছে শেয়ারিং এ ফেল করতেছে এততে, 226 এত কিলো নিউটন দিলেই শেয়ার, মানে বোল্টটা শেয়ার ফেলিওর করে যাচ্ছে। আর 254 এত দিলে বিয়ারিং ফেলিওর হয়ে যাচ্ছে। আর 402 দিলেও বিয়ারিং ফেলিওর হচ্ছে, কিন্তু অ্যাঙ্গেলে এটা গাছের প্লেটে, আগেরটা গাছের প্লেটে ছিল। আর টেনশন ফেলিওর হচ্ছে 232 কিলো নিউটন দিলে। তাহলে কোনো ফেল না হয় পর্যন্ত আমাকে কোন লোডটা দিতে হবে? মিনিমামটা দিতে হবে না? 226 দিলে 226 দিলে শেয়ারিং ও ফিল করবে না, মানে 226 থেকে একটু কম দিলে শেয়ারিং ও ফিল করবে না, বিয়ারিং ও ফিল করবে না, টিয়ারিং ও ফিল করবে না, তাই কোনোটাতে ফিল করবে না। এটাই হবে আমাদের আনসার। বুঝতে পারছো কিনা দেখো, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এটা বোঝানোর জন্য তোমাদের আমি আগে অনেক জি কথা স্যার। বলছি। তাহলে এটাও একই ধরনের, একটু দেখে নিও তোমরা। এটা বোল্ট দিয়ে দেয়া একই ধরনের, তোমরা দেখলেই বলবো, কোনো পার্থক্য নাই। দেখো একই ধরনেরই। এটাতে দেখো, এটাতে হচ্ছে একটা সুবিধা হচ্ছে, এটাও একই ধরনের। দেখো
সবগুলোই করা হয়েছে, বিয়ারিং শেয়ারিং সবকিছুই করা হয়েছে। এবং সেন্ট্রয়েডটা দেখানো হয়নি, সেন্ট্রয়েডটা না দেখাইলেও হবে, তো তোমাদের বললাম আমি কনসেন্ট্রেটিং করে যাব। আর এটাতে দেখো, এটাতে একটা সুবিধা আছে, এটা কিন্তু ফ্রিকশন টাইপ বোল্ট ইউজ করছে। ফ্রিকশন টাইপ বোল্ট ইউজ করলে কিন্তু সেখানে কোনো বিয়ারিং হয় না, বিয়ারিং এর জন্য সেজন্য চেক করার এই দরকার নেই, এটা মনে রাখবো। ফ্রিকশন টাইপ কানেকশন থেকে, বুঝতে পারছো না অঙ্কটা? ফ্রিকশন টাইপ কি স্যার, আর বিয়ারিং কেন হবে না? ফ্রিকশন টাইপ হইলে কোনো স্লিপেজ হয় না, এখানে লিখে দিছে তো, কোনো স্লিপেজ না হলে তো বিয়ারিং এ হবে না, স্লিপেজ না হলে ওই খাস কাটাটা তৈরি হবে না, যেটা যে কাগজের উপর কলম রাখলে যেটা হয় সেটা হবে না, কারণ ফ্রিকশনের কারণে সেটা আটকাই থাকে, ওইভাবে ভাঁজ হইতে পারে না। মানে রিপিট। না, এটা বোল্টের কিন্তু, নাকি রিভেটের? এই বোল্টের, দেখ ফ্রিকশন টাইপ বোল্ট, ঠিক আছে? অতএব এটা তো লাগবে না আর কি, সেজন্যই দেখো বিয়ারিং করেই নেই, শুধু শেয়ারিং আর টিয়ারিং করছে, কিছু করেন। এইটা গতবারের ফাইনাল পরীক্ষা মনে আসছিল এই অঙ্কটা। এই অঙ্কটাতে কিন্তু দেখো টেনশন করার সময় ঝামেলায় পড়বা, কারণ দেখো ওরিয়েন্টেশন এক এক সময় এক একটা, এক সময় দুইটা, এক সময় তিনটা, এক সময় দুইটা, আবার এই এই ঝামেলাগুলো পাইছে। এখন দেখো এখানে কভার প্লেটও আছে, মেইন প্লেটও আছে, তাহলে আমাকে দেখো বলো দেখি কি কি গিভেন ডাটা আছে একটু দেখে নিই আমরা। ডায়ামিটার দেওয়া আছে 22 মিলিমিটার আর 25 মিলিমিটার, হোলের ডায়ামিটার 25 আর রিভেটের ডায়ামিটার 22, দুইটাই দেওয়া আছে। অ্যালাউয়েবল টেনশনের জন্য দেওয়া আছে, শিয়ারের জন্য দেওয়া আছে এবং বিয়ারিং এর জন্য দেওয়া আছে। বলছে এই পি এর ভ্যালুটা ম্যাক্সিমাম কত হইতে পারবে, কোনোটা ফেলিওর না হওয়ার মতো। এখানে কভার প্লেট ইউজ করা হয়েছে দুইটা, উপরে একটা নিচে একটা, আর মেইন প্লেটও আছে এই পাশে একটা এই পাশে একটা, এবং মেইন প্লেটের থিকনেস হচ্ছে 20 মিলিমিটার আর কভার প্লেটের থিকনেস হচ্ছে 12 মিলিমিটার, বলে দিচ্ছে সব, এইসব ডাটায় গিভেন আছে। তাহলে ফার্স্টে বিয়ারিং এ লাগবে, মেইন প্লেটও হইতে পারে কভার প্লেটও হইতে পারে। মেইন প্লেটের থিকনেস কত? মেইন প্লেটের থিকনেস কত? 20 তাহলে এরিয়া কত হবে? 20 ইন্টু ডায়ামিটার অফ দ্য বোল্ট, তাহলে 20 ইন্টু 22। এবার কয়টা বোল্ট আছে একটা মেইন প্লেটে বলে দেখি, এন্ড দিয়েও তো গুণ করতে হবে। 8টা। 8টা, তাহলে 8 ইন্টু 20 ইন্টু 22 হচ্ছে বিয়ারিং এরিয়া ফর মেইন প্লেট, ইন্টু স্ট্রেস দিয়ে গুণ দিতে হবে, স্ট্রেস দিয়ে গুণ মানে বিয়ারিং যেহেতু 335 দিয়ে গুণ দিতে হবে, সেটাই কিন্তু করা হয়েছে। দেখো মেইন প্লেটের জন্য 8 ইন্টু 20 ইন্টু 22 ইন্টু 335, তাহলে মেইন প্লেটের জন্য কাজ হয়ে গেল আমাদের। এবার আসো কভার প্লেটের জন্য। কভার প্লেট, একটা কভার প্লেটে কয়টা বোল্ট কানেক্টেড? একটা কভার মেইন প্লেটে ছিল 8টা এবং ডায়ামিটার 16টা। ডায়ামিটার ছিল 22, থিকনেস ছিল 20, তাহলে এখানে হয়ে যাবে 16। ডায়ামিটার অফ দ্য বোল্ট তো একই 22, আর থিকনেস বলো এখন, কভার প্লেটের থিকনেস 12 ইন্টু এটার সঙ্গে তোমাকে ওই বিয়ারিং এরিয়া গুণ দিতে হবে 335, এটাই করা হয়েছে 16 ইন্টু 12 ইন্টু 20, ঠিক আছে? এইবার বলো এখানে সিঙ্গেল শেয়ার হবে নাকি ডাবল শেয়ার হবে? মেইন প্লেটটা যদি বের হয়ে যায়, এখানেও কাটতে হবে এখানেও কাটতে হবে, ডাবল শেয়ার না? ডাবল শেয়ার স্যার। তাহলে ডাবল শেয়ার করা হলো 2 ইন্টু n ইন্টু এটা, তাহলে 2 ইন্টু 8 আর 5/4 ইন্টু d স্কয়ার করা হলো এবং শেয়ারিং এরিয়া দিয়ে গুণ দেওয়া হলো, গেল। বুঝতে পারছো? এবার আসতেছে সেকশন করে করে দেখতে হবে। আমি 1 সেকশন নিলাম, এটা তো আমি পরে আসতেছি কেন ক্যালকুলেট করলাম। 1 সেকশন নিলাম, এই 1 বের করলাম। 1 এ ফোর্স কত হবে? ফোর্স কি কোনো কিছু মাইনাস যাবে মেইন প্লেটের জন্য? না স্যার। বাদ যাবে না,
তো 1 1 বলে আমি এটাকে P11 দিয়ে এক্সপ্রেস করছি, 2 2 সেকশনে গেলে P22 দিয়ে এক্সপ্রেস করতাম আর কি, ওভাবেই লিখছি। আর হচ্ছে এরিয়াটা বলে দেখি এখন। এবার আবার যদি কেটে যায়, এরিয়া কিন্তু একটা হোলের ডায়ামিটার বাদ যাচ্ছে, সেটাই করা হলো 250 থেকে ডাব্লিউ থেকে একটা হোলের ডায়ামিটার বাদ দেওয়া হলো 25 হোলের ডায়ামিটার বাদ দিচ্ছি, ইন্টু থিকনেস ছিল 20 ইন্টু টিয়ারিং স্ট্রেসটা মানে টেনশনের জন্য যে স্ট্রেসটা। ক্লিয়ার কিনা দেখো, মানে ডাব্লিউ মাইনাস এন টি, সরি ডাব্লিউ মাইনাস এন ডি ইন্টু টি, ওটাই ছিল কিন্তু টেনশনের জন্য, মনে আছে এরিয়া বের করছিলাম। জি স্যার। সেটা করে আমি ফোর্সটা পাইলাম P11 এর। এবার ধরো 2 2 তে বের করতেছি, তাহলে এখানে আসলে পিটা কি থাকবে নাকি পি মাইনাস করতে হবে? মাইনাস করতে হবে। কত মাইনাস করতে হবে কত মাইনাস পি করতে বাই হবে? 8। আর একটা ইয়ে বাজার মানে পি বাই 8 বাদ যাবে। দেখো P22 মাইনাস P22 বাই 8 মানে পি মাইনাস পি বাই 8 আর কি। তাহলে এখানে 2 2 সেকশন ইউজ করছি বলে 2 2 লেখা হয়েছে। স্যার এখানে স্যার 5p মাইনাস 8 হওয়ার কথা ছিল না, মানে 5p বাই 8 হওয়ার কথা ছিল না, কারণ মানে ওখান থেকে ধরলে তো পাঁচটা আমি কাভার প্লেটের জন্য ধরলে 5 পি বাই 8 হবে, মেইন প্লেটের জন্য তো এই পাশ থেকে যাচ্ছে। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। কোথার জন্য ক্যালকুলেট করতেছো সেটা ইম্পর্টেন্ট, কিন্তু মেইন প্লেট এখন কাভার প্লেটের জন্য করতে হবে, আমি আসতেছি পরে, এই অঙ্কটা একটু লেন্দি। তারপরে দেখো এই 2 2 থেকে এটা বাদ গেল, আর এরিয়া হবে কত এখানে স্ট্রেস বের করলে, বা স্ট্রেস ইনটু এরিয়া করতে গেলে এরিয়া কত হবে, কয়টা বোল্ট আছে এই লাইনে 2 2 তে? 2 2 তে বোল্ট আছে কয়টা? দুইটা স্যার। এই সেজন্য দেখো দুইটা ডায়ামিটার বাদ দিচ্ছে। তাহলে দেখো আমি বলতেছি এখানে একটা এম আছে আর এখানে একটা এন আছে, ধরো কথার কথা, এখানের এম হচ্ছে কয়টা পাস করে আসছো, আর এখানের এমটা হচ্ছে তুমি এখন কয়টার উপরে আসছো, বুঝতে পারছো? যেমন এখানে হইলো 1 মানে একটা পাস করে চলে আসছো, আর এখানে 2 মানে এটা পাস করে চলে আসছো, এখন এই দুইটার উপরে আসছো, বুঝতে পারছো কিনা দেখো, এটা হচ্ছে কয়টা পাস করে আসছো আর এটা হচ্ছে এখন কয়টার উপরে আসছো। তাহলে 3 3 সেকশনে এটা করতে হবে, যদি 3 3 সেকশনে যায় কয়টা করে আসবা সেই সময় 3 3 সেকশনে গেলে? তিনটা পাস করে আসবো স্যার। 3টা পাস করে আসবা, আর কয়টার উপরে আসো? তিনটার উপরে তিনটার উপরে। তাহলে এই এম আর 3 এন এর into 25 হবে। 3 into 25 হবে, সেটাই হবে। আচ্ছা তো পরে দেখি, এই ফর্মুলাটা তো লিখলাম, এটা তো ডান হইলো। এখান থেকে দেখো P22 মাইনাস P22 বাই 8 এর ভ্যালু আসতেছে 600, এখানে একটু স্যার এখানে 20টা কি? 20 থিকনেস, আচ্ছা মেইন প্লেটের থিকনেস ছিল না, তুমি দেখো তোমাদের মেইন ফর্মুলা নিয়েই হচ্ছে সমস্যা হচ্ছে, মেইন ফর্মুলা গুলো দেখো, এই ডাব্লিউ মাইনাস এন ডিএস মানে এই এন মানে কয়টা ভোল্টের উপরে আমি এখন দাঁড়াই আছি ইনটু টি, না এই টিটাই লিখছি আর কি। তো মেইন ফর্মুলা গুলো একটু দেখবা, মাথায় রাখার ট্রাই করবে। তাহলে P22 মাইনাস P22 বাই 8 ইজ ইকুয়াল টু 600, তাহলে P22 এর ভ্যালুটা এখান থেকে বের করে নিতে পারবো না, সেটাই নেওয়া, মানে P মাইনাস P বাই 8 ইজ ইকুয়াল টু 600, সেখান থেকে P এর ভ্যালুটা বের করে নিচ্ছে ক্যালকুলেটরে সরাসরি। এখন দেখো P33 টা করলাম, P33 মাইনাস 3P বললাম না, এটা 3 এটাও 3, দেখো 3 তাহলে P মাইনাস 3P বাই 8 ইজ ইকুয়াল টু যদি এটা হয়, এখান থেকে P33 ভ্যালুটা বের করে নিচ্ছে, একই ধরনের পুরো। এবার আমাকে বলো P44 বের করলে এটা আসতেছে, কিন্তু P44 এর ভ্যালুটা মানে P44 ও আমি 2টা ভোল্ট পাইছিলাম, P22 তেও আমি 2টা ভোল্ট পাইছিলাম না, জি স্যার। তাহলে P44 আমি করার দরকার নাই বলছে, কিন্তু তোমাদের করে দেখাইতে চাচ্ছি, করলে তেমন কোনো লাভ নাই, সেটার জন্যই আমি দেখাইতে চাচ্ছি। দেখো P44 করলে ভ্যালুটা আসতেছে এটার থেকে অনেক বেশি, ভ্যালু তো নিতে হবে কম ভ্যালুটা, এই দুইটার মধ্যে নিলেও নিতে হবে কম ভ্যালুটা, মানে সবগুলোর ভিতরে দেখো আগের ভ্যালুগুলো আরো কম আসছিল, P22 এর ভ্যালু আসছে এটা, এটার ভ্যালু আসছে 675, এটার ভ্যালু আসছে 608, এটার ভ্যালু আসছে 1415, এটার ভ্যালু আসছে 1179, তাহলে সবচেয়ে কম ভ্যালু কিন্তু আপাতত এইটা। তাহলে আমরা বুঝতে পারতেছি P44 এ গেলে ভ্যালুটা আরো বাড়বে, কমবে না। এই দেখো পরে দেখাইলাম এটা কিন্তু বাড়তেছে, আর এটা কিন্তু করার দরকারই নেই, এটা তোমরা পরীক্ষার হলে করারই দরকার নেই। দেখো আমি সেজন্য বাদ দিয়ে দিলাম, তোমার স্লাইডেও কিন্তু নাই এটা।
আমি অ্যাড করে রিমুভ করছি, সেজন্য তোমাদের স্লাইডে দেখা যাচ্ছে আবার দেখা যাবে না কিছুক্ষণ পর, এরকম। কিন্তু তোমাদের তো পিডিএফ দেওয়া হয়েছে, সেজন্য তোমাদের দেখা যাচ্ছে না। আচ্ছা, এইবার মেইন প্লেটের ক্যালকুলেশন শেষ, এবার আসতেছে কাভার প্লেটে। কাভার প্লেটে কোনটা আগে করতে হবে? কাভার প্লেটে লোড শুরু এখান থেকে, তাহলে কোনটা আগে পাচ্ছে? 4 নাকি 3 নাকি 2 নাকি 1 স্যার 4 আগে পাবো। 4 আগে পাবা, সেজন্য দেখো কাভার প্লেটের জন্য স্যার 4 আগে। কাভার প্লেটের লোড শুরু এখান থেকে, মানে একটু একবার বোঝাবেন? সেটা আমি কখন বলছি, তুমি এখন এসে এটা বললে হবে? আচ্ছা, লাস্টের দিকে মনে করাই দিই, আমি অঙ্কটা শেষ করি আগে। 4 দিয়ে শুরু হবে। এখন আমাকে বলো কাভার প্লেটের জন্য ইয়ে কত, এরিয়া কত হবে? 250 উইথ ছিল, 250 থেকে কয়টা হোল বাদ যাবে 4 এর জন্য? কয়টা করে আসছো, কয়টার উপরে আসো বলো দেখি। কয়টা ফেলে আসছো, কয়টার উপরে আসো? স্যার 2টার উপরে আছে, 6টা ফেলে আসছি, মানে একটাও ফেলে আসি নেই, একটাও ফেলে আসো নাই, 2টার 2টার উপরে। উপরে আছে। তাহলে দেখো, সেজন্য P44 ক্যালকুলেট করছে, কোনো কিছু বাদ দেয় নাই, P44 সরাসরি। আর এই দেখো 2টার উপরে আছে। কিন্তু এই ধরনের কাভার প্লেট কয়টা ছিল? দুই পাশে 2টা না? কাভার প্লেট 2টা ছিল না? জি স্যার। সেজন্য এই ফুলটাকে আবার 2 দিয়ে গুণ দিচ্ছে। এই 2টা হচ্ছে 2টা থাকার কারণ। আগেরটাতে কিন্তু এখানে কিন্তু কোনো কিছু ছিল না, কারণ একটা মেইন প্লেটের জন্য হিসাব করছে। ঠিক আছে, এখানে দুই পাশে কাভার প্লেটের কোনো ডিসক্রিট ছিল না, মানে একসাথে একই ধরনের গেল। এইবার আস্তে আস্তে হচ্ছে 3 সেকশনের জন্য। 3 সেকশনে গেলে কয়টা বোল্ট ফেলে আসছে দেখো তো। 3 সেকশনে গেলে কয়টা বোল্ট ফেলে আসছে? তো স্যার 2টা। 2টা ফেলে আসছি 2টা আর ফেলে আসছো, 3টার 3টার উপরে উপরে আছে। আছে। তাহলে দেখো এই 2টা ফেলে আসছো আর 3টার উপরে আসছো। একইভাবে কাভার প্লেট 2টা বলে 2 দিয়ে গুণ দেওয়া। কাভার প্লেট হিসাব করলেই তোমার এই 2টা আসছে, তো সেখান থেকে 3 এর ভ্যালুটা আবার বের করে নিই। এবার দেখো এই 2টা ক্যালকুলেশন করলাম, 3টা করলাম, এই 2টা ক্যালকুলেট করলো, 2টা তো আগে ক্যালকুলেট করে আসছে। 4 নাম্বারে 2টা ক্যালকুলেট, 4 সেকশনে 2টা ক্যালকুলেট করে আসছে না? অতএব দেখবে যে এটা করতে গেলে ভ্যালুটা আরো অনেক বড় আসবে, আমি পরে দেখাইছি যদিও। আর হচ্ছে অলওয়েজ মনে রাখবা, ইনক্রিজিং প্যাটার্নে ভ্যালু বের করার দরকার আছে, ডিক্রিজিং প্যাটার্নে দরকার নাই। যেমন ধরো এখানে একটা ছিল, এদিক থেকে যখন যাচ্ছিলাম 2টা হয়েছে, ইনক্রিজ হয়েছে বলে আমাদের করার দরকার হয়েছে। এখানে 3টা হয়েছে, তাও দরকার হয়েছে, কিন্তু এই ডিক্রিজ হয়েছে বলেও আমরা বাদ দিতে পারি। আবার এদিক থেকে হিসাব করো, এদিকে 2টা পাইলাম, এদিকে 3টা পাইলাম, ইনক্রিজ হয়েছে বলে করছে, তারপরে তো ডিক্রিজ হয়েছে 2টা আর 1টা, তাহলে এগুলো সরাসরি বাদ দিয়ে দিতে পারো। করা আর না করা সিম্পল। এই দেখো, তবুও তোমাদের করে দেখানো হয়েছিল, ভ্যালুটা দেখো অনেক বেশি আসে, অনেক বেশি আসে, কোথায় 840 আর কোথায় না 1920, অনেক বেশি চলে আসে। সেটা করা আর না করা সিম্পল, বাদ দিতে পারো। বাদ দিয়ে দিচ্ছি সেজন্য। এবার হচ্ছে ইফিসিয়েন্সি কিভাবে বের করবা। ইফিসিয়েন্সি কিভাবে বের করতে হয় সেটাতে আসি। এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে এতগুলো ক্যালকুলেশন করে যেটা কম ভ্যালু পাইলা সবচেয়ে, সেটা হচ্ছে এইটা, যেটা গভর্ন করছে, লিখে দিচ্ছি আমি এখানে গভর্ন শব্দটা। তাহলে এটাই হবে তোমাদের আনসার, মানে পি এর ভ্যালু হবে এটা, অ্যালাউয়েবল পি। কিন্তু এখানে অ্যালাউয়েবল পি ছাড়াও তোমাকে আরেকটা জিনিস বের করতে বলছে, ইফিসিয়েন্সি অফ দ্য জয়েন্ট। এফিসিয়েন্সি মানে হচ্ছে যেটা সবচেয়ে কম সেটা ডিভাইডেড বাই টেনসাইল স্ট্রেংথ, যেখানে কোনো হোল নাই, যেখানে কোনো হোল নাই মেইন প্লেটের ওই জায়গায় টেনসাইল স্ট্রেংথটা। তাহলে কোন জায়গায় হোল নাই, ধরো এই জায়গায় হোল নাই, এখানে বের করতেছে। তাহলে এখানে আমাকে বলো পি এর ভ্যালুটা কত হবে। এটাকে কোনো হোল ফেলেও আসি নাই, কোনো হোলের উপর নাইও, তাহলে পিটি ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু এইটা, এটা কোনো কিছু বাদ যাচ্ছে না। দেখো 250 ইন্টু 20 হচ্ছে এরিয়া, আর 150 দিয়ে গুণ দিলাম টেনসাইল স্ট্রেস। তাহলে এই জিনিসটা বের করতে হবে, ইফিসিয়েন্সি বের করতে বললে, নাইলে কিন্তু দরকার নাই। ক্লিয়ার? উইদাউট হোলের জিনিসটা স্যার আবার একটু বলবেন? ইফিসিয়েন্সি বের করতে গেলে তোমাদের টেনসাইল স্ট্রেংথ বের করতে হবে যেখানে কোনো হোল নাই। তাহলে টেনসাইল ফোর্স বের করতে গেলে টেনসাইল স্ট্রেস ইনটু এরিয়া। টেনসাইল স্ট্রেস হচ্ছে 150 এবং মেইন প্লেটের ক্রস সেকশন ছিল 250 উইথ, তার থিকনেস ছিল 20। এরিয়া বের করে এই এরিয়া দিয়ে গুণ দিচ্ছে 150 এর সাথে, বুঝতে পারছি। সেটা বের করছে।
তাহলে টোটাল স্ট্রেংথ মেইন প্লেটের জন্য পুরো কম্বিনেশনে কত লোড দিতে পারবো আসছিল আমাদের? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমি বললাম টোটাল কম্বিনেশনে ম্যাক্সিমাম কত লোড দিতে পারবো বলে আসছে, সবগুলো ক্যালকুলেশন করে যেটা সবচেয়ে কম সেটা না, বোঝা যায় এখন? জি স্যার, জি স্যার, সবচেয়ে কম সবচেয়ে কম যেটা সেটা। সবচেয়ে কম হচ্ছে 608.212, তাহলে এইটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ। তাহলে সেটা ডিভাইডেড বাই এই টেনসাইল স্ট্রেংথ, মানে যেখানে কোনো হোল নাই সেটা যদি ভাগ করো যেটা পাবা সেটা এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি জেনারেলি পার্সেন্টেজে প্রকাশ করতে হয়, তাহলে এইটা ডিভাইডেড বাই এইটা ইনটু 100 করলেই হবে, সেটাই কিন্তু করা হয়েছে। এই স্ট্রেংথ অফ দ্য জয়েন্ট হচ্ছে মিনিমামটা, এই মিনিমামটা স্ট্রেংথ অফ দ্য জয়েন্ট বা ক্যাপাসিটি অফ দ্য জয়েন্ট, আর স্ট্রেংথ অফ দ্য আনরিভেটেড প্লেট মানে যেখানে কোনো হোল নাই বা রিভেট নাই আর কি, সেখানে আসছিল 750। তাহলে এটা ডিভাইডেড বাই এটা ইনটু 100 করলে 81%, মানে তোমার 81% এটার এফিসিয়েন্সি আছে। 80% এর উপরে থাকলে এটা গুড জয়েন্ট বলা যায়। মানে তুমি যদি অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে দাও, যেমন দেখো অ্যারেঞ্জমেন্ট মানে আমরা বুঝাইতে চাচ্ছি, এখান থেকে যদি হুট করে একটা বোল্ট বাদ দিয়ে দাও, এই বোল্টও নাই এই বোল্টও নাই, তাহলে এফিসিয়েন্সি অন্য ধরনের হবে। অথবা এখানে যদি দুইটা না দিয়ে এখানে তিনটা দিয়ে দাও, এখানেও তিনটা দিয়ে দাও, তাহলে কিন্তু এফিসিয়েন্সি অন্য ধরনের হবে। মানে বোল্টের অ্যারেঞ্জমেন্ট যদি একটু চেঞ্জ হয় তাহলে এফিসিয়েন্সি অন্য ধরনের হবে। তো তোমাদের জেনারেলি রিয়েল লাইফে করতে হয় কি, এই ধরনের কয়েকটা অ্যারেঞ্জমেন্ট দিয়ে চেক করতে হয় যেটা কোনটাতে এফিসিয়েন্সি বেশি। 4-5টা এই ধরনের সিরিয়াল দিয়ে মানে অ্যারেঞ্জমেন্ট দিয়ে করে যেটার এফিসিয়েন্সি বেশি, রিয়েল লাইফে ওইটা প্রোভাইড করা। বুঝতে পারছো কিনা দেখ, এটা কিন্তু কনসেন্ট্রিকের মধ্যে ইম্পর্টেন্ট এবং একটু টাফ বলা যায়, মানে লেন্দি। কখন কোনটা করতেছে এটা একটু মাথায় রাখাটা ডিফিকাল্ট, একবার হাতে না করলে পারবে না। এটা তুলনামূলক ইজি, এটা তো একই ধরনের, এটা তো সেকশন নিতে হবে, সেকশন নিয়ে নিয়ে করা হয়েছে। এবং কোন সেকশনটা না নিলেও হবে, এখানে 3 সেকশন না নিলেও হবে, কারণ এদিক থেকে যখন যাচ্ছিলে একটা করছো, এদিকে এই তিনটা করছো, তারপর আবার কমে গেছে, তাহলে এটা তো আসার দরকার নেই, কমে গেছে বলে আসার দরকার নেই। এবং এটাতে কিন্তু হোলের ডায়ামিটার গিভেন ছিল না, ওই 25 মিলিমিটার থেকে কম হইলে হোলের ডায়ামিটার কিভাবে হিসাব করতে হবে সেভাবে করে হিসাব করে নিছে, তারপর ক্যাপাসিটি বের করছে, একই ধরনের এখানে। আর এটাতে দেখো এটাতে কিন্তু দুইটা প্লেট সেম ছিল, দেখো বোথটা সেম, মেইন প্লেট দুইটাই সেম ছিল, দুইটাই সেম ছিল। আর এটাতে এসে প্লেট দুইটা ভিন্ন, পার্থক্য শুধু এটাই, থিকনেসও ভিন্ন, প্লেট দুইটাও ভিন্ন, অতএব দুইটার জন্য আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে হবে, দুইটার জন্য আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করে তোমাদের দেয়া আছে। বুঝতে পারছো? জি স্যার। এই এত দূরেই থাক, আমাদের ইসেন্ট্রিকটা আমরা নেক্সট ক্লাসে শুরু করবো। আমি কিন্তু অঙ্ক বুঝাচ্ছি কিন্তু এক টাইপেরই, বারবার করে খেয়াল রাখবা জিনিসটা। এখানে কিন্তু অঙ্ক বেশি থাকলেও কিন্তু জিনিসগুলো হচ্ছে একই অঙ্ক, একই টাইপের, একটু চেঞ্জ করে করে বারবার করা হয়েছে। তুমি যদি বেসিকটা বুঝো একই জিনিসে, তোমরা যে জিজ্ঞেস করলা দুইটা প্লেট আমি একসাথে ধরলাম না কেন, দুইটা সবগুলোই আলাদা আলাদা ভাবে করতে হবে। দেখো এটাতে ডাইমেনশন সেম ছিল বলে একবার করছি, একবার করে দুইটাই সেম লিখে দিছি। আর এটাতে ডাইমেনশন ভিন্ন ছিল বলে দেখো প্লেট 1 প্লেট 2 দুইটার জন্য আলাদা আলাদা ভাবে করতে হয়েছে। এটা তো টিয়ারিংটা প্লেট 1 আর প্লেট 2 আলাদা ভাবে করতে হয়েছে। যদি দুইটা সেম হইতো তাহলে অঙ্কটা অর্ধেক হয়ে যেত, মানে তখন এই প্লেট 2 এর জন্য এই ক্যালকুলেশনটা আমার আলাদা করে করার দরকার থাকতো না, এটার জন্য ক্যালকুলেশনটা আমার আলাদা করে করার দরকার থাকতো না। আগের অঙ্ক তো যেটা হয়েছিল দুটো সেম ছিল বলে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজগুলো করবা, এবং এই আর কি, বুঝতে পারছো? স্যার এই যে এখানে স্যার এই যে P22 স্যার ক্যালকুলেশনটা স্যার কিভাবে করব? জাস্ট কি কমন নিয়ে 1/4 করে দেব, মানে যে সময় ক্যালকুলেটরে বসাবো? তুমি ক্যালকুলেটরে x - x/4 এটা লিখে সলভ দাও, হয়ে যাচ্ছে। ও আচ্ছা, বুঝতে পারছি। অথবা তুমি কমন নিয়েও করতে পারো, কমন নিয়ে করবে কেন, যেটা আছে সেটা সরাসরি করে ফেলো, আবার নতুন করে কমন নিলে তো আবার নতুন করে চিন্তা করতে হবে 1 - 1/4 আসতেছে নাকি কত, এই চিন্তাটাও করবা কেন তুমি? যেটা আছে সেটাই সরাসরি ক্যালকুলেটরে লিখে দাও, P22 এর জায়গায় x বসাই দেবে আর কি, x - x/4 87.3 সলভ দিলেই P22 এর মানে x এর ভ্যালু যেটা আসবে সেটাই P22, ঠিক আছে? স্যার টিয়ার প্লেটের স্যার মানে থিকনেসটা স্যার কি একটু স্যার দেখলে স্যার ভালো হতো স্যার। কোনটা কত নাম্বার?
বলো স্লাইড। এই যে স্যার মানে স্যার এই যে 26.5টা স্যার কই থেকে আসলো স্যার? এই 26.5 কোথেকে আসছে এখানে লিখে দিচ্ছি তো, ডায়ামিটার অফ দ্য হোল। হোলের ডায়ামিটার কোয়েশ্চেনে সরাসরি গিভেন নাই, বলছিলাম হোলের ডায়ামিটার এখানে রিবেটেড ডায়ামিটার দেওয়া আছে, হোলের ডায়ামিটার যদি দেওয়া না থাকে তাহলে তোমাদের আগের ইয়াটা ইউজ করতে হবে। আমি এটা কিন্তু পড়াইছি, এই দেখো ডায়ামিটার অফ দ্য হোল হবে ডায়ামিটার অফ দ্য বোল্ট প্লাস সামথিং। সামথিংটা যদি 25-এর সমান বা কম হয় তাহলে 1.5 যোগ করতে হবে, 25-এর থেকে বেশি হইলে 2 যোগ করতে হবে। আমাদের ছিল 25 বরাবর, তাহলে সমান সমান হইলে এই 1.5 যোগ করতে হবে, তাহলে 25-এর সঙ্গে 1.5 যোগ করলে 26.5 করে দিচ্ছি। যদিও ওখানে 25-এর সঙ্গে 1.5 যোগ করছি আর কি, কি জন্য কিন্তু কি জন্য যোগ করা হয়েছে এটা লিখা হয়নি, ফার্স্টে আছে বললে আর লিখি নেই। কোনটা ছিল এই 25 প্লাস 1.5, 25-এর সমান বলে 1.5 হয়েছে। 25 থেকে একটু বড় হইলেই কিন্তু আমার 2 যোগ করতে হবে, তখন 27 হয়ে যেত। বুঝতে পারছো? এটা কিন্তু সিঙ্গারের বইয়ের অঙ্ক, সিঙ্গার নামে একজন রাইটার আছে, ওখান থেকে নেয়া অনুশীলনের অঙ্ক, এবং তোমাদের রেফারেন্সে কিন্তু সিঙ্গারের নামও আছে। কোন এক জায়গা থেকে কোনো কিছু নিলে কিন্তু তার তার নামটা উল্লেখ করতে হয়, ঠিক আছে? জি স্যার। একদম লাস্টে আমি তার নামটা উল্লেখ করছি, দেখাই। অতএব নেটে যদি পাও এটার বইটাও নামায় রাখবা, এই সিঙ্গারের বইটাও থেকেও দেওয়া হয়েছে তোমাদের, এবং পপের বইতেও, বইয়ের নলেজ তো গেইন করা হয়েছে।